দেখেন সাবঅ্যাওর্টিক সাবঅ্যাওর্টিক ভেনিং, that is aortic valve just নিচে দিয়ে সাবঅ্যাওর্টিক। তারপর দেখেন মিড ভেন্ট্রিকুলার, যেমন এখানে এই হাইপারট্রফি এক্সটেন্ড করছে মিড কেভিটি পর্যন্ত, এখানে পেপিলারি মাসল হাইপারট্রফি এবং মিড কেভিটিতে এখানে একটা গ্রেডিয়েন্ট পাবেন, সেটা হলো মিড কেভিটিতে অবস্ট্রাকশন, মিড ভেন্ট্রিকুলার অবস্ট্রাকশন থাকতে পারে। এবং এটা অনেকটা কনসিস্টিং ভ্যারাইটি নেই, মিড কেভিটিতে এফিক্যাল, দেখেন অ্যাফেক্স শুধু হাইপারট্রফি, ডিফিউজ সব জায়গায় হাইপারট্রফি থাকবে, অ্যাফেক্স সেপ্টাম সব জায়গায়। ভেন্ট্রিকুলার অবস্ট্রাকশন মানে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি হচ্ছে আপনার ইম্পর্টেন্ট হচ্ছে ভেন্ট্রিকুলার অবস্ট্রাকশন আছে কি নাই, আউটফ্লো ট্র্যাক্ট, কারণ আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশনের সাথে ট্রিটমেন্টের কিন্তু ভেরিয়েশন আছে, প্রগনোসিসের ভেরিয়েশন আছে। এই জন্য আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন আছে কিনা সেটা আমাদেরকে বের করতে হবে। প্রেশার গ্রেডিয়েন্ট ডিউ টু দ্য ইন্টারকেভিটির অবস্ট্রাকশন ডিউরিং সিস্টেম, সিস্টেলের সময় কেভিটির মাঝখানে কি হয় অবস্ট্রাকশন হয়, যার জন্য একটা প্রেশার গ্রেডিয়েন্ট পাওয়া যায়, তখন আমরা বলি হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি অবস্ট্রাকটিভ ভ্যারাইটি। Left ventricular outflow tract, anterior mitral leaflets, and the hypertrophic interventricular septum এই বরাবর থেকে ন্যারো হয়ে যাচ্ছে। তার মিড কেভিটি পেপিলারি মাসলের জন্য কেভিটির মাঝখানে হতে পারে। তারপর রাইট ভেন্ট্রিকুলার অবস্ট্রাকশন থাকতে পারে, রাইট ভেন্ট্রিকুলার অবস্ট্রাকশন থাকতে পারে। আসে এলভিওটি অবস্ট্রাকশন। এলভিওটি অবস্ট্রাকশন আইদার অ্যাট রেস্ট, এটা রেস্টে থাকতে পারে, অর উইথ প্রভোকেশন, মানে আমরা যদি তারা এক্সারসাইজ বিভিন্ন ড্রাগ দিয়ে প্রভোকেটেড করলে তখন পাওয়া যায় এলভিওটি অবস্ট্রাকশন। Is present in 75% patient with ACM obstructive variety এবং টু প্রিন্সিপাল মেকানিজম আর রেসপন্সিবল এই অবস্ট্রাকশনের জন্য। একটা হচ্ছে সেপ্টাল হাইপারট্রফি উইথ ন্যারোইং অফ দ্য এলভিওটি, সেপ্টামটা হাইপারট্রফি তার সাথে এলভিওটি ন্যারো, leading to abnormal blood flow vectors that dynamically displace mitral valve leaflets and এবং সেপ্টামটা হাইপারট্রফি তার সাথে হচ্ছে এএমএল যেটা অ্যান্টিমাইট্রাল লিফলেটটা ডিসপ্লেসড টুয়ার্ড দ্য সেপ্টাম, তাহলে সেপ্টাম হাইপারট্রফি অ্যান্টিমাইট্রাল লিফলেটও ডিসপ্লেস হচ্ছে সেপ্টামে, তাহলে অবস্ট্রাকশনটা কি আরো বেড়ে যায়, যাকে ডাইনামিক অবস্ট্রাকশন বলা হয়। হ্যাঁ, নেক্সট আসেন যে অ্যানাটমিক অল্টারেশন ইন দ্য মাইট্রাল ভালভ এন্ড অ্যাপারেটাস। মাইট্রাল ভালভ কি হয়, মাইট্রাল ভালভের কর্ডাগুলি অনেক লম্বা লম্বা থাকে, মাইট্রাল ভালভটা অ্যান্টিরিয়র লিফলেটটা ফ্লায়াল থাকে, যেটা করে কি এবং লম্বা থাকে লিফলেট, সেটা করে কি অ্যান্টিরিয়রলি ডিসপ্লেস হয়ে যায়, অ্যান্টিরিয়রলি ডিসপ্লেস হয়ে সেপ্টামের সাথে যে লেগে যায়, সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনার অবস্ট্রাকশন তৈরি হয়, যেমন anterior displacement of the patellar muscle mitral valve apparatus, which make the valve more susceptible to the abnormal flow vector. Consequently, there is systolic anterior motion of the mitral valve leaflet, which lead to the LVOT obstruction, high intercavitary pressure, and the MR from the loss of leaflet coarctation. যদি anterior leaflet সামনের দিকে চলে যায়, সেক্ষেত্রে নন কর্পোরেশনের সাথে MR থাকে। প্যাথোফিজিওলজি অফ এসিএম, আমরা প্যাথোফিজিওলজি দেখি, দেখবো যে ডাইনামিক অ্যালভিওটি অবস্ট্রাকশন থাকে, আউটপুট একটা অবস্ট্রাকশন, ডায়াস্টোলিক ডিসফাংশন থাকে, মার্কেটলি ইসকিমিয়া থাকে, টাইটার ডিকার্জিকেশন, এরিথমিয়া এন্ড অটোনমিক ডিসফাংশন। এই 7টা জিনিস আপনার এসিএম এর সাথে থাকতে পারে। হচ্ছে ডাইনামিক অ্যালভিওটি অবস্ট্রাকশন, ডায়াস্টোলিক ডিসফাংশন, মার্কেটলি ইসকিমিয়া, টাইটার ডিকার্জিকেশন, এরিথমিয়া এন্ড অটোনমিক ডিসফাংশন। নেক্সট আমরা অ্যালভিওটি অবস্ট্রাকশনের কথা কিন্তু আগেও আমরা বলছি, কি বলছি, লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্টে গ্রেডিয়েন্ট বেশি থাকে, ইনক্রিজ, কখন এটা বাড়বে, এই গ্রেডিয়েন্টটা আপনার ডাইনামিকটা মানে হচ্ছে এটা বাড়ে তো ডিক্রিজ প্রিলোড আর ডিক্রিজ আপলোড। যদি আপলোড লোড এবং প্রিলোড যদি কমে যায় এবং ভেন্ট্রিকুলার কন্ট্রাক্টিলিটি যদি বাড়ানো যায় কোনোভাবে, দ্যাট মিনস ভ্যাসোডাইলেটর যদি ইউজ করি আমরা, তাহলে প্রিলোড আপলোড কমবে। আর ইনক্রিজ কন্ট্রাক্টিলিটি যদি বাড়ানো যায়, সেক্ষেত্রে আমরা কি পাবো, অ্যালভিওটি গ্রেডিয়েন্টটা কিন্তু বেড়ে যাবে। ভ্যানসুরি ইফেক্ট, অনেক সময় জিজ্ঞাসা করে ভ্যানসুরি ইফেক্ট কি? ভ্যানসুরি ইফেক্টের জন্য কি হয়, anterior mitral leaflets and chorda suck into the LV outflow tract এর দিকে সাক হয়ে যায় এবং এই ক্ষেত্রে কর্ডাটা ইলংগেটেড থাকে, anterior mitral leafletটা ইলংগেটেড থাকে, পেপিলারি মাসল হাইপারট্রফি থাকে, যার জন্য হচ্ছে কি ইনক্রিজ অবস্ট্রাকশন, anterior mitral leaflet সামনের দিকে চলে যায়, যার জন্য অবস্ট্রাকশন বেড়ে যায়, এক্সেন্ট্রিক জেট অফ দ্য এমআর এবং এমআর তৈরি হয়ে যেতে mitral valve anterior leaflet সামনের দিকে চলে গেছে, সিস্টোলিক আপনার ইয়ে পাবেন, এমআর পাবেন, মিড টু লেট সিস্টোলিক mitral ligament মিউটেশন পাবেন। নেক্সট হলো
ম্যানুভার, কিছু ম্যানুভার আপনার করা লাগে যে আপনার দেখার জন্য যে মানে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথির অবস্ট্রাকশন আছে কিনা, যেমন রেস্ট অবস্ট্রাকশন থাকতে পারে, অথবা এই ডাইনামিক চেঞ্জের মাধ্যমে আমরা দেখতে পারি। ম্যানুভার দ্যাট ডিক্রিজ দ্য এন্ডাস্ট্রি ভলিউম, দ্যাট মিনস হার্টের এন্ডাস্ট্রি ভলিউম কমাইতে হবে, কমানোর জন্য ভেনাস্ট্রিশন কমাইতে হবে, দ্যাট মিনস ফ্রি লোড কমাইতে হবে, তারপর আপার লোডও কমাই দিতে হবে। যদি কমাই দেন তাহলে এন্ডাস্ট্রি ভলিউম কমে যাবে। আর ইনক্রিজ যদি কন্ট্রাক্টিলিটি, ফোর্স অফ কন্ট্রাকশন যদি বিশেষ সিস্টেমে সব আউটপুট হয়ে যাবে, এন্ডাস্ট্রি ভলিউম কমে যাবে। তাহলে এন্ডাস্ট্রি ভলিউম কমানোর জন্য আমার কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি বাড়াইতে হবে, ফ্রি লোড কমাইতে হবে, আপার লোড কমাইতে হবে। এরকম যদি কোনো সিচুয়েশন আমরা করতে পারি, সেই ক্ষেত্রে কি হবে, আমাদের মারমার তো জায়গাতে হবে, মারমারটা বেড়ে যাবে। যেমন কোথায় ভ্যাসোডাইলেটর, যে কোনো ভ্যাসোডাইলেটর ইউজ করলে দেখবেন মারমারের ইন্টেন্সিটি বেড়ে যাবে। এই জন্য হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি রোগীদের ক্ষেত্রে আমরা নাইট্রেটস, তারপর হচ্ছে ভ্যাসোডাইলেটরস গুলো ইউজ করার ক্ষেত্রে আমরা ইউজ করতে নিষেধ করা হয়, কারণ এতে তার সিমটম বেড়ে যায়। ভ্যাসোডাইলেটর আয়নোট্রপ যদি ইউজ করেন তাহলে কন্ট্রাক্টিলিটি বেড়ে যাবে, সেই ক্ষেত্রেও মারমারের ইন্টেন্সিটি বেড়ে যাবে এবং সিমটম বেড়ে যাবে। ডিহাইড্রেশনে it decrease the venous return and decrease the preload and decrease the upper load, so we increase the ACM murmur. Valsalva maneuver say Valsalva maneuver ক্ষেত্রে আমরা দেখি যে মারমার ইন্টেন্সিটি বেড়ে যায় due to decrease preload and upper load. That is amyl nitrates. It is nitrates, it is a vasodilator, so it decrease the venous return, decrease preload, decrease upper load, so increase the ACM murmur. And exercise, after exercise, there is a force of contraction of the magnet will increase and some vasodilator will release during the exercise. So when decrease preload and decrease upper load, so increase the ACM murmur. That is the dynamic, যেটা হচ্ছে আমাদের চেঞ্জের সাথে সাথে মারমার ইন্টেন্সিটি অলসো ইনক্রিজ, এবং যে কন্ডিশনগুলোতে বাড়ে সেই কন্ডিশনগুলো নিয়ে আমরা ডিসকাশন করা হয় পরীক্ষাতে ধরা হয় পরীক্ষা। নেক্সট হলো এরিথমিয়া। কি এরিথমিয়া হয় আপনার এই এইচসিএম এর রোগীদের ক্ষেত্রে? আমরা যদি এরিথমিয়ার দিকে তাকাই, যে এরিথমিয়াগুলো আমরা দেখি সাধারণত এইচসিএম এর রোগীগুলো মারা যায় হচ্ছে সাডেন কার্ডিয়াক ডেথ হয় ডিউ টু দ্য ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন এন্ড ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। এটা কি ধরা হয় যে সাস্টেইন ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া আর ফিব্রিলেশন হচ্ছে that means causes the death of the sudden cardiac death of the patient. এবং যেহেতু আপনার এটিএল কিক, এখানে হচ্ছে এইচসিএম এর ক্ষেত্রে এটিএল কিকের কন্ট্রিবিউশন ডিক্রিজ কার্ডিয়াক আউটপুট, মানে এটিএল ফিব্রিলেশন থাকে অনেক সময় 40% কেসে, সেতে কার্ডিয়াক আউটপুটও কমে যায়। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন যে কোনো এজই আসতে পারে, যত আর্লি এজে আসে তত প্রগনোসিস খারাপ, এবং একেবারে যদি বেশি আর্লি এজ হয় 50% পেশেন্ট কিন্তু মারা যায়। তারপর লেট প্রেজেন্টেশন রোগী অনেকদিন সার্ভাইভ করে। তারপর হচ্ছে আপনার লিডিং কজ অফ দ্য সাডেন ডেথ ইন কম্পিটিটিভ অ্যাথলেটস, যেমন কম্পিটিটিভ যে কোনো স্পোর্টস ক্ষেত্রে দেখা যায় সাডেন ডেথ হওয়ার সম্ভাবনা। তারপর টায়ার্ড অফ সিমটম আমরা যেটা দেখি, ডিসনিয়া, অ্যাঞ্জাইনা, অ্যান্ড প্রিসিম্পটম সিম্পটম, মানে অনেকটা অ্যাওর্টিক স্টেনোসিসের মতো এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে পেশেন্ট আসে। The gene present from the birth, gene defective gene, linked to the growth hormone. The myopathy can develop at any age, mostly under the age of 25 years, but not always. Adult possible. Diagnosis at early age increase risks of poor prognosis. যত early age diagnosis হবে তত মৃত্যুর ঝুঁকি বেশি। আমরা যদি সিমটম গুলো নিয়ে আমরা আলোচনা করছি যে কি কি সিমটম নিয়ে পেশেন্ট আসতে পারে, যে মেজরিটি পেশেন্ট এসিমটমেটিক থাকতে পারে, আর সিমটম যদি হয় ডিসনিয়া, চেস্ট পেইন, পালপিটেশন, সিমটম অফ স্ট্রোক, সাডেন ডেথ নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। তাহলে প্রেজেন্টেশনে আমরা যেটা দেখলাম যে সাডেন ডেথ নিয়ে আসতে পারে, ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে, এসিমটমেটিক থাকতে পারে, অ্যাঞ্জিনা, সিমটম ডিসনিয়া নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে। আর পুয়ার প্রগনোস্টিক ফ্যাক্টর আমরা যদি দেখি, ইয়াং এজে যদি ডায়াগনোস হয় পুয়ার প্রগনোসিস, ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, তার সিম্পটম যদি থাকে, আর নন সাস্টেইন ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া যদি থাকে, সিভিয়ার হাইপারট্রফি যদি থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে প্রগনোসিস হলো পুয়ার।
ফিজিক্যাল এক্সামিনেশন করলে আমরা পাই অ্যাপেক্স হচ্ছে লোকালাইজ সাস্টেইন থাকতে পারে, পালপেবল এক্সপোর্ট পিপল রিডাউন পার্মানেন্ট এয়ারওয়ে জার্কি বাই ফিট রেপিড আপস্ট্রোক এন্ড ক্রাউডিং পাস থাকতে পারে, ইজেকশন মারমার অ্যাক্রস দ্য এন্টারপেরিকাল এন্ড অ্যাপেক্সন হার্টবেট বেসিক সিস্টেম ইনফেকশন মাইটার ডিকেটেশন করে মারমার পাওয়া যেতে পারে। এখন আমরা কি ইনভেস্টিগেশন করি ডায়াগনোসিস? মেইনলি আসলে ডায়াগনোসিস হচ্ছে আপনার ইকোকার্ডিওগ্রাফি অর সিএমআর বেস হচ্ছে আপনার ডায়াগনোসিস, এবং এই দুইটার মাধ্যমে কিন্তু ডায়াগনোসিস করে। ইসিজিতে বিভিন্ন ধরনের চেঞ্জ থাকতে পারে, টি ইনভার্সন থাকে, এসটি ডিপ্রেশন থাকতে পারে, সিমেট্রিক্যাল টি ইনভার্সন থাকে, এলবিবি আরবিবি কন্ট্রোল থাকে। তারপর হচ্ছে আপনার ইকো এবং সিএমআর এর মাধ্যমে আমরা টাইপ ডিফারেন্সিয়েট করতে পারি, হ্যাপাটাইটিস অবস্থা ডিফিউজ কনসিডিং হ্যাপাটাইটিস ফর এথিক্যাল ভ্যারাইটি আমরা বের করতে পারি। স্ট্রেস টেস্ট কখনো করা হয়, এই ক্ষেত্রে হচ্ছে নন অবস্ট্রাকটিভ ভ্যারাইটি, অবস্ট্রাকশন আছে কি না প্রপোগেশন টেস্ট করে অনেক সময় বোঝা যায় অবস্ট্রাকশন আছে। অ্যাম্বুলেটরি ইসিজি মনিটরিং করা হয় রিসিস্টিটিউশনের জন্য, পেশেন্টের আপনার তার হচ্ছে হাই রিস্ক অফ সাডেন কার্ডিয়াক ডেথ ভ্যালুয়েশন। সিলেক্টিভ করোনারি অ্যাঞ্জিওগ্রাম করা হয়, অনেক সময় ইসকেমিক সিম্পটম থাকলে করোনারি অ্যাঞ্জিওগ্রাম করা হয়। আরেকটা হচ্ছে আপনার সেপ্রাল ট্রিটমেন্টের জন্য সার্জিক্যাল অর নন সার্জিক্যাল সেপ্টাল অ্যাবলেশনের আগে করোনারি অ্যাঞ্জিওগ্রাম করে সেপ্টাল ব্রাঞ্চের অ্যানাটমিটা আপনার বোঝা হয়। 2D echocardiography হচ্ছে মেইন ইনভেস্টিগেশন ফর ডায়াগনোসিস, অ্যানাটমিক্যাল ডায়াগনোসিস কনফার্ম করার জন্য 2D ইনভেস্টিগেশন আছে। সিস্টেমিক এন্টারমোশন অফ দ্য মাইট্রাল ভালভ, এটা দেখার জন্য হচ্ছে কার্সার ফেলতে এন্ড এএমএল এর উপর এই লেফট প্যারাস্টাইনাল লং এক্সিস দিয়ে, তাহলে আমরা দেখতে পাবো যে সিস্টেমিক এন্টারমোশন। ডপলার ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে আমরা দেখি যে অ্যালভিওটি অবস্ট্রাকশনটা বোঝা যায়, অবস্ট্রাকশন নন অবস্ট্রাকশন বোঝার জন্য মাইট্রাল রিগার্জিটেশন ডিফারেন্সিয়েট করা যায়। ন্যাচারাল হিস্ট্রি হচ্ছে মর্টালিটি হচ্ছে 3% পার ইয়ার, বছরে 3% করে মারা যায়, আর 68% নন সাস্টেইনেবিলিটি থাকে, মৃত্যু দিন হয়ে যায়। Poor progressive young age diagnosis, male sex, positive listed sudden death, simple genetic marker mutation of arginine gene যদি থাকে তাদের ক্ষেত্রে prognosis খারাপ, excessive induced hypertension যদি থাকে সেই ক্ষেত্রে prognosis খারাপ। Adult হচ্ছে 2 to 3% sudden cardiac death per year adult, আর adolescent 4 to 6% sudden cardiac death per year, infant হচ্ছে 1 year old mortality 50%। তাহলে দেখা যায় যত কম বয়স তত মর্টালিটি বেশি। দেখেন যে ডেথ আমরা জানি যে বিটি অথবা বিএফ সাধারণত জানো, কিন্তু বিটি বিএফ সাধারণত মারা যায়। এএফ উইথ ফার্স্ট ভেন্ট্রিকুলার রেটের জন্য এনি অ্যারিথমিয়া অর ইনক্রিজ অবস্ট্রাকশন কজ মডার্ন কম্প্রোমাইজ, অবস্ট্রাকশন বেশি হওয়ার জন্য বিভিন্ন কম্প্রোমাইজ হতে ফের বাড়া যেতে পারে। ম্যানেজমেন্ট, তাহলে আমরা চিকিৎসা কি অল ফার্স্ট ডিগ্রি স্ক্রিনিং করতে হবে, স্ক্রিনিং করে আর্লি ডায়াগনোসিস করতে হবে, ইকোকার্ডিওগ্রাফি জেনেটিক কাউন্সিলিং করতে হবে ফার্স্ট ডিগ্রি। অ্যাভয়েড কম্পিটিটিভ অ্যাথলেটস, কম্পিটিটিভ যে কোনো অ্যাক্টিভিটি অ্যাভয়েড করা লাগবে, কারণ অনেক সময় রেস্টের ক্ষেত্রে রেস্টে আপনার অ্যালভিওটি অবস্ট্রাকশন নাও থাকতে পারে, কিন্তু এক্সারসাইজে অ্যালভিওটি অবস্ট্রাকশন বেড়ে যেতে পারে। Prophylactic antibiotic before medical and the dental procedure, prophylactic antibiotic against the infective endocarditis, আর হচ্ছে হল্টার করে আমরা একটা রিসিস্টিং আমরা যে ওষুধগুলি ইউজ করি সাধারণত বিটা ব্লকার এন্ড ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইউজ করা। বিটা ব্লকার হচ্ছে আপনার প্রোপানল ইউজ করতে পারেন, লার্জ অথবা সিলেক্টিভ বিটা ব্লকার, ডোজ সিলেক্টিভ হাই ডোজ। তার স্লো হার্ট রেট কমায় দেয়, লঙ্গার ডায়াস্টলিক ফিলিং টাইম, দ্যাট মিন্স হেলদি কেভিটি ফিলিং টাইম, লঙ্গার ডায়াস্টলিক ফিলিং টাইম, and decrease macro oxygen consumption, and the decrease macro ischemia, increase macro oxygen consumption বেড়ে যাবে, and হচ্ছে macro ischemia and alveolar obstruction, decrease macro ischemia and alveolar obstruction. তারপর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার রাফানি ইউজ করা যায়, একই মেকানিজমে কাজ করে, কম্বিনেশন অফ বোথ দুইটাই ইউজ করা যায়, অবস্ট্রাকশন কমায়।
তারপর হচ্ছে আমরা ডাইসোপারামাইড ক্লাস 1 স্ট্রং নেগেটিভ আরপিএফ ইফেক্ট অলসো ইউজ if both drug not working. নেক্সট হচ্ছে আমরা নন রেসপন্ডেন্ট টু মেডিকেল থেরাপি, সেই ক্ষেত্রে আমরা কি করি আইসিডি ইউজ করি। তারপর অ্যালকোহলিক সেপ্টাল অ্যাবলেশন অথবা সার্জারি করা যায়, মায়োটমি প্লাস মাইট্রাল ভালভ রিপ্লেসমেন্ট। আইসিডি কাজ কি প্রিভেন্ট সাডেন ডেথ, হাই রিস্ক অফ সাডেন ডেথ থাকে, যাদের নন সাসটেনেবিলিটি থাকে, আর্লি এজে ডায়াগনোসিস হয়, সিম্পটম থাকে এবং মৃত্যু যদি হয় এই সমস্তগুলির ক্ষেত্রে আইসিডি খুব ইম্পর্টেন্ট রোল করে। এবং কাদের ক্ষেত্রে রিস্ক বেশি সাডেন ডেথে, এই রিস্ক গুলো যদি আমরা দেখি ট্রিপল হিস্ট্রি অফ সাডেন ডেথ অফ এসসিএম ট্রিপল হিস্ট্রি থাকে, ম্যাসিভ লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, দ্যাট মিন্স ওয়াল থেকে যদি 30 মিলিমিটার বা তার বেশি হয় তাহলে কিন্তু এটা প্রগনোসিস মানে 30 বেশি যদি হয়। তারপর আনএক্সপ্লেইন সিম্পটম যদি থাকে, তারপরে হেপাটিক কার্ডিওমায়োপ্যাথি লেফট ভেন্ট্রিকুলার সিস্টেমিক ডিসফাংশন, যদি আলবি ডাইলেটেড ইনজেকশন 50% নিচে নেমে যায় সেক্ষেত্রে কিন্তু প্রগনোসিস থাকে। এলবি এফিক্যাল এনিউরিজম যদি ডেভেলপ করে যায়, লেফট ভেন্ট্রিকুলার এফিক্যাসি যদি এনিউরিজম ডেভেলপ করে প্রগনোসিস করে। এক্সটেন্সিভ আপনার এক্সটেন্সিভ হচ্ছে জিই Late gadolinium enhancement, sir. এনহ্যান্সমেন্ট যদি আপনার এক্সটেন্সিভ লেট গ্যাডোলিনাম এনহ্যান্সমেন্ট যদি হয় অন সিএমআর ইমেজিং, সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে তাদের প্রগনোসিস কিন্তু খারাপ। তারপরে হচ্ছে আপনার নন সাস্টেনেবিলিটি অন অ্যাবিলিটি মনিটরিং, যেমন 24 আওয়ার হলটার মনিটরিং করে দেখলে নন সাস্টেনেবিলিটি যদি থাকে। এখন সেই ক্ষেত্রে যেমন নন সাস্টেনেবিলিটিও আপনার বলা হচ্ছে যে রিস্ক মার্কার when the run are frequent then more than or equal to যদি 3 হয়, 3 এর বেশি যদি হয়, আর লঙ্গার more than equal to 10 বিটের বেশি যদি হয়, ফাস্টার দেন more than or equal to 200 বিট পার মিনিট যদি হয়, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে প্রগনোসিস খারাপ। তাহলে এগুলো হচ্ছে আপনার হাই রিস্ক ফর সাডেন কার্ডিয়াক ডেথ, এই ধরনের হিস্ট্রি যদি আমরা পাই। তারপর হচ্ছে কোন রোগীর ক্ষেত্রে আপনার আইসিডি রিকমেন্ডেড করেন, যেমন প্রায়র এভিডেন্স যদি থাকে সাডেন কার্ডিয়াক ডেথ, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, সাস্টেইন যদি বিটি থাকে, এভিডেন্স যদি থাকে যে সাডেন কার্ডিয়াক ডেথ, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, সাস্টেইন বিটি, তাহলে তার হচ্ছে ক্লাস 1 রিকমেন্ডেশন ফর আইসিডি। আর অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য ফলোইং যদি থাকে ফ্যামিলি হিস্ট্রি সাডেন কার্ডিয়াক মেসিভ লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, আনএক্সপ্লেইনড সিম্পটম, এপিক্যাল এনিউরিজম, তার ইজেকশন ফ্র্যাকশন যদি লেস দ্যান ইকুয়াল টু 50% হয় তাহলে ফুল ইন্ডিকেশন ফর আমার আইসিডি। নন সাস্টেনেবিলিটি যদি থাকে অ্যাডাল্ট পেশেন্ট আপনার যেতে হবে আইসিডি। তারপর যদি আপনার সিএমআর এ যদি দেখেন যে আপনার এলজিই যদি থাকে তাহলে আপনার কি করবে 2B ইন্ডিকেশন অফ আপনার আইসিডি। তারপরে এগুলো যদি কিছুই না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার হার্মফুল আইসিডি লাগে কোনো বেনিফিট। নেক্সট আসেন, নেক্সট ট্রিটমেন্ট অপশন হচ্ছে অ্যালকোহলিক সেপ্টাল অ্যাবলেশন। Contour marketing function of the basal ventricular septum. এই যে ventricular septum আছে দেখেন এখানে আছে septal branch গুলো আছে, এই septal branch দেখা যায় একটা খুব মোটা থাকে, হেপাটিক কার্ডিওমায়োপ্যাথি অ্যাঙ্গিওগ্রাম গুলো দেখা যায় সাধারণত সেপ্টামের প্রথম যে ব্রাঞ্চ গুলো থাকে ফার্স্ট সেপ্টাল ব্রাঞ্চ, এই ব্রাঞ্চটাকে কি করা হয় এখানে অ্যালকোহল দিয়ে দেখেন একটা সেপ্টাল করোনারি আর্টারির মধ্যে ক্যাথেটার দিয়েছেন, বেলুন খুলে বেলুনের মাথা দিয়ে ইথানল দিয়ে দিলেন, ইথানল দিলে এখানে কি হবে একটা অ্যামাইড ডেভেলপ করে যাবে। The first septal artery occluded with a balloon catheter and ethanol inject distally. এরপরে alveolar septal ablation করে। alveolar septal ablation আমার কি ইন্ডিকেশন আছে কোন রোগীর ক্ষেত্রে, এটা হলো নন সার্জিক্যাল septal reduction therapy, then alveolar septal ablation most appropriate candidate যে ক্যান্ডিডেট ক্ষেত্রে বেনিফিট পাওয়া যাবে সেগুলো HCM with the severe symptom of the heart failure, যেমন ক্লাস 2-4 যদি থাকে ডিসপ্যানিক করার পর ট্রাক থেরাপি দেওয়ার পর LVT gradient is more than 50 millimeter mercury at rest or after exercise, or more than 30 millimeter mercury at rest or 60 millimeter mercury under stress. Stress is what is the basal septal thickness to be 80 millimeter high. And as function class 2 patient resting with the gradient more than 50 or more than 30 at rest and 100 millimeter mercury with stress. That was elderly or comorbidities that may increase the risk of surgical correction. সার্জারি করার ক্ষেত্রে যেমন এল্ডারলি পেশেন্ট, অন্যান্য কোমরবিডিটিস যার ক্ষেত্রে সার্জারি করা ডিফিকাল্ট, সেই রোগীর ক্ষেত্রে হলো কি অ্যালকোহলিক সেপ্টাল অ্যাবলেশন হচ্ছে সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট।
তাহলে দেখেন অ্যানোয়েস ফাংশনাল ক্লাস খুব ইম্পর্টেন্ট না? অ্যানোয়েস ফাংশনাল ক্লাসের সাথে যদি আপনার ক্লাস 2 সাথে গ্রেডিয়েন্ট যদি মোর দেন 50 দিয়ে থাকে, অথবা অ্যাট রেস্টে যদি মোর দেন 30 যদি গ্রেডিয়েন্ট থাকে, অ্যান্ড 30 পেলেন, আবার আপনার এক্সারসাইজ করতে গেলে 100 যদি হয়ে যায়, সেক্ষেত্রে আপনার ইন্ডিকেশন হচ্ছে আপনার অ্যালকোহলিক সেপ্টাল অ্যাপ্রেশন। এখন কি আমরা যে থেরাপিগুলো দিচ্ছি, মেইনলি সাডেন ডেথ প্রিভেনশন আমাদের টার্গেট, ডিসিজ প্রিভেনশন করে আইসিডি দিবেন, হার্ট ফেলিউর যদি থাকে হার্ট ফেলিউর ট্রিটমেন্ট করবেন, সেপ্টাল রিডাকশন থেরাপি দিবেন, ভেন্ট্রিকুলার অবস্ট্রাকশন যদি থাকে, মানে দ্যাট মিনস ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন থাকে তখনই। আর থ্রম্বোম্বোলিক কমপ্লিকেশন হয়, এট্রিয়াল ফিব্রিলেশন থাকে, এট্রিয়াল ফিব্রিলেশন ম্যানেজ করতে হয়, থ্রম্বোম্বোলিক জমা প্রিভেন্ট করতে হয়। আর ড্রাগে আমরা কি ইউজ করি? ড্রাগ থেরাপির মধ্যে বিটা ব্লকার আর ড্রাফিল ইউজ করি। আর হচ্ছে হার্ট ফেলিউরের জন্য বিটা ব্লকার, ডায়াবেটিস, তারপর হচ্ছে আপনার এসি ইনহিবিটর, অ্যান্ডোস্টেরন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, ইনজেকশন পেশেন্ট কম থাকলে আমরা আর্নিও দিতে পারি। নেক্সট হলো আপনার সেপ্টাল রিডাকশন থেরাপি, সার্জিক্যাল আর অ্যালকোহলিক সেপ্টাল রিডাকশন। অ্যালকোহলিক সেপ্টাল রিডাকশন সার্জারি, সার্জারি ও সেপ্টাল মায়োটমি মায়োটমি করা হয়। পেশেন্ট লেস দেন 40 ইয়ার্স, মর্টালিটি হচ্ছে লেস দেন 1%। পেশেন্ট বয়স যত বেশি হয়, সার্জারিতে মর্টালিটি তত বেশি, 10 থেকে 15% মর্টালিটি। সার্ভাইভাল বেটার দেন দ্য মেডিকেল ট্রিটমেন্ট। পেশেন্ট যারা বেঁচে যায় তাদের ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্টের চেয়ে ভালো হবে সার্জিক্যাল ট্রিটমেন্ট। শুড বি কনসিডার ইন রেস্টিং রেডিয়াম মোর দেন 50 আর effective to the medical management. Surgery considered for the young patient, particularly those with the severe disease, additional instruction abnormalities affecting the mitral valve, the mitral valve replacement দরকার, coronary bypass দরকার, সেই সমস্ত রোগীদের ক্ষেত্রে সার্জারি হলো বেস্ট। কমপ্লিকেশন কি হতে পারে? আয়োটিক ইনকম্পিটেন্স ডেভেলপ করতে পারে। এইচসিএম এর পেশেন্টদের আমরা ট্রিটমেন্টটা দেখি, যেমন ট্রিটমেন্ট হচ্ছে কোমরবিডিটিস অ্যাকর্ডিং টু দ্য গাইডলাইন। অবস্ট্রাকটিভ প্যাথোলজি যদি আপনি পান, সিমটম যদি থাকে, আমরা কি করি? ভ্যাসোডাইলেটর অ্যাভয়েড করতে হবে, হাই ডোজ ডায়াবেটিস অ্যাভয়েড করতে হবে, বিটা ব্লকার আর প্যারাফিন। এটা এইচসিএম পেশেন্ট অবস্ট্রাকটিভ প্যাথোলজি করে। অবস্ট্রাকটিভ প্যাথোলজির সিমটম আছে, সিমটম যদি থাকে ভ্যাসোডাইলেটর, ডায়াবেটিস বা ইভেন কি বিটা ব্লকার আর হচ্ছে প্যারাফিন। নেক্সট কোশ্চেন, বিটা ব্লকার প্যারাফিন দেওয়ার পরও সিমটম যদি থেকে যায়, তাহলে আপনি কি করতে পারেন? ডাইসোফেরামাইড যোগ করবেন, সেপ্টাল রিডাকশন থেরাপি চিন্তা করবেন। যদি সার্জিক্যাল ক্যান্ডিডেট থাকে, সার্জিক্যাল ক্যান্ডিডেট থেকে অন্য কোনো কারণ যেমন মাইট্রাল ভালভ রিপ্লেসমেন্ট লাগবে অথবা সিরিজ লাগবে, সেই ক্ষেত্রে সরাসরি মায়োটমিতে চলে যাবে। আর এগুলো যদি না লাগে, সেক্ষেত্রে সেপ্টাল অ্যাপ্রেশন, সার্জারি যদি ক্যান্ডিডেট না হয়, সেপ্টাল অ্যাপ্রেশন। নেক্সট হচ্ছে আপনার অবস্ট্রাকটিভ প্যাথোলজি আছে, আপনি অবস্ট্রাকটিভ হয়ে যাবেন। নন অবস্ট্রাকটিভ প্যাথোলজি নাই। এখন নন অবস্ট্রাকটিভ ক্ষেত্রে কি হবে? সিস্টোলিক ফাংশন দেখবেন, ইনজেকশন পেশেন্ট লেস দ্যান 50 যদি হয়, সেই ক্ষেত্রে আপনি যে আর্নি ইউজ করবেন, এসি ইনহিবিটর, এআরবি, বিটা ব্লকার, তারপর মিনারেল রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, মানে হার্ট ফেলিউর গাইডলাইন অনুযায়ী চিকিৎসা দিবেন লেস দ্যান 50%। ইভালুয়েট ফর দ্য আদার কজ অফ দ্য রিডিউস সিএফ, রিডিউস সিএফ এর অন্যান্য কজগুলো বের করতে হবে। ডিসকন্টিনিউ নেগেটিভ আয়োনাইট্রিক এজেন্ট, ব্যারাফামিন, ডিসডেজন, ডাইসোফেরামাইড, যদি এসব কমে যায় এগুলো বাদ দিতে হবে। তারপর ইমপ্লান্টেবল কার্ডিওভার্টার ডিফিব্রিলেটর, টু ইন্ডিকেশন, ইনজেকশন কমে গেল। আর the ejection fraction more than equal to 50% থাকে, selection on symptomatic non-obstructive ACM, symptomatic non-obstructive patient. তো গাইডলাইন ডিরেক্টেড ট্রিটমেন্ট আপনি যাবেন। আপনি কি করবেন? যদি ক্লাস 1 to 2 সিমটম যদি থাকে non-obstructive, ক্লাস 1 to 2 সিস্টেমে কন্টিনিউ কারেন্ট ম্যানেজমেন্ট, মেডিকেল ম্যানেজমেন্ট আপনি কন্টিনিউ করবেন। আর দেন ক্লাস 3-4 থাকে, ইনজেকশন ফ্র্যাকশন লেস দেন 50, এলবিবি যদি থাকে, সিআরটি মানে ইনজেকশন কম, এলবিবি, সিআরটি। তারপর হচ্ছে আপনার হার্ট ট্রান্সপ্লান্টেশন, যদি এগুলো যদি না থাকে, সিআরটি দিয়ে বেনিফিট হবে না। ক্লাস 3-4 যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি হার্ট ট্রান্সপ্লান্টেশন চিন্তা করতে পারেন। যদি সিআরটি লাগানোর পরেও যদি পেশেন্টের সিমটম থাকে, তাহলে আপনার আলটিমেটলি পেশেন্টকে ট্রান্সপ্লান্টেশন নিতে হবে। আর সিমটম না থাকলে মেডিকেল ম্যানেজমেন্ট রাখতে হবে। রিকারেন্ট ভেন্ট্রিকুলার এরিথমিয়া যদি হয়, ইভালুয়েট ফর দ্য হার্ট ট্রান্সপ্লান্ট, বা এরিথমিয়া যদি হয়, if the patient
decompensated while listed equivalent for the left ventricular assisted device. Next to the dilated cardiomyopathy. Dilated cardiomyopathy কি হচ্ছে আমরা যদি ডিফাইন করি যে dilatation of the left ventricle with systolic dysfunction in the absence of coronary ischemia or loading, যদি ischemia থাকে ischemic cardiomyopathy বলে, or loading condition capable of causing the such dysfunction যেমন coronary artery disease, hypertension, valvular heart disease, congenital heart disease থাকে, সেগুলো যদি না থাকে তখন আমরা ডাইরেক্ট কার্ডিওমায়োপ্যাথি। ডাইরেক্ট কার্ডিওমায়োপ্যাথি আমরা দেখছি যে এটা হচ্ছে একটা মিক্সড ইটিওলজি থাকে, জেনেটিক হলো কিছু এক্সাইটিং ফ্যাক্টর থাকে, প্রিভিলেন্স 1 in 2500, আর হচ্ছে মিক্সড ইটিওলজি ফ্যামিলিয়াল ডিসিয়াম, সার্কোমেরিক সাইটোস্কেলেটাল আর নিউক্লিয়ার মেমব্রেন জিনে ডিফেক্ট থাকে, কিছু টক্সিনের কারণে হতে পারে, এক্সাইটিং ফ্যাক্টর, ইনফ্লামেশন ভেরি ইম্পর্টেন্ট, বলেছি এগুলো হচ্ছে আপনার এক্সাইটিং এলিমেন্টস আর জেনেটিক ফ্যাক্টর, দুটো মিলিয়ে হচ্ছে মিক্সড ইটিওলজি, যার জন্য ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি হয়। ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথিতে আমরা দেখবো এলভি ডাইলেটেড থাকে, ওয়াল থিনিং থাকে, কেভিটি ডাইলেটেশন থাকে। নেক্সট হলো dilatation and the impaired contraction of the ventricle reduce systolic function with or without heart failure, characterized by the myocyte damage and multiple etiology with similar resultant pathophysiology. Majority case idiopathic থাকে, আর তারপরে incidence slightly higher due to the mild asymptomatic case. Dilated cardiomyopathy, LV dilated থাকবে, poor contractile function, that means systemic dysfunction থাকে, আর low cardiac output state থাকে। আর difficult to distinguish between the dilated cardiomyopathy and dilated left ventricle due to the severe coronary artery disease. অনেক সময় এটা ডিফারেন্সিয়েট করা ডিফিকাল্ট হয়, যে dilated cardiomyopathy আর ischemic cardiomyopathy। usually forced MI এবং coronary artery disease, যে localized dysfunction থাকে, এই ischemic cardiomyopathy আর dilated ক্ষেত্রে global dysfunction থাকে। ইকো করলে অনেকটা বুঝে যায়। LV cavity dilated outcome, dilated cardiomyopathy outcome হচ্ছে কি হয়, তাদের হার্ট ফেলিয়ার নিয়ে প্রেজেন্ট করে, এরিথমিয়া এবং সাডেন ডেথ নিয়ে প্রেজেন্ট করে, সম্ভাবনিক ম্যানিফেস্টেশন হতে পারে। ক্লিনিক্যাল ফাইন্ডিংস হচ্ছে যেমন বায়োভেন্ট্রিকুলার কনজেস্টিভ হার্ট ফেলিয়ার নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে, লো ফরওয়ার্ড কার্ডিয়াক আউটপুট কমে যাওয়ার জন্য ফেটিক, লাইট হেডেকনেস, হাইপারটেনশন, পালমোনারি কনজেশন, ডিসনিয়া, অর্থোপনিয়া, পিএনডি নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, সিস্টেমিক কনজেশন, লিগেডিমা, অ্যাসাইটিস, ওয়েট গেইন করতে পারে। ফিজিক্যাল এক্সামিনেশন করলে ডিক্রিজ কার্ডিয়াক আউটপুট ফিসে, যেমন ট্যাকিকার্ডিয়া, ডিক্রিজ ব্লাড প্রেশার, পালস প্রেশার, কোল্ড এক্সট্রিমিটি রেসপন্স, পালসাস অল্টারনেন্স, পালমোনারি ভেনাস কনজেশন জন্য ক্রিপিটেশন, প্লুরাল ইফিউশন। কার্ডিয়াক ল্যাটারাল ডিসপ্লেস হচ্ছে আপনার অ্যাপিক্যাল ইম্পালস, আর হচ্ছে আপনার S3 পেতে পারে, মাল্টি লিগেন্ডেশন মারমার, সিস্টেমিক কনজেশন, জেবিবি রেস, হেপাটাইটিস, অ্যাসাইটিস, পেরিফেরাল নিউরোপ্যাথি। আর পরীক্ষা নিরীক্ষা কি করবেন? পরীক্ষা নিরীক্ষার জন্য আমরা ইসিজি করি, ইসিজি, তারপরে ইকোকার্ডিওগ্রাম। ইকোকার্ডিওগ্রাম হচ্ছে মেন ইনভেস্টিগেশন। অনেক সময় অ্যাঞ্জিওগ্রাম করা লাগে, যে ডিফারেন্সিয়েট করার জন্য যে তার ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি আছে। সিএমআর করে আমরা এন্ডোমায়োকার্ডিয়াল বায়োপসি করা হয়, ইটিওলজি বের করার জন্য। তাহলে ডায়াগনোসিস আমরা অ্যাক্সেস টেস্ট, ইসিজি, আর ব্লাডের কিছু টেস্ট আমরা করি। কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন অ্যাঞ্জিওগ্রাম অনেক সময় করা হয়। ইসিজি যেমন এলভিভি নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, কার্ডিওমেগালি থাকবে, লাংস হচ্ছে আপনার জন্য পালমোনারি এডিমা, প্লুরাল ইফিউশন, কর্নারি আর্টারি নরমাল হবে। ট্রিটমেন্টের উদ্দেশ্য হচ্ছে কি, প্রি লোড কমাইতে হবে এবং আফটার লোড কমাই দিতে হবে। এগুলো যদি কমিয়ে দেওয়া যায় তাহলে দেখবেন যে হার্টের লোড কমে যাবে, লোড কমে গেলে তখন হচ্ছে আপনার সিমটোমেটিক ইমপ্রুভমেন্ট হয়। প্রি লোড ক্যাপশন থেকে ডায়াবেটিস, ভ্যাসোডাইলেটর, তার ভ্যাসোডাইলেটর কাজ হচ্ছে সেটা আফটার লোডে কমায়, একটা এসি ইনহিবিটর ইউজ করা যায়। আয়নোট্রফ মানে ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ানোর জন্য আমরা কিছু আয়নোট্রফ ইউজ করতে পারি। থেরাপি সাডেন ডেথ প্রিভেনশনের জন্য, সাডেন কার্ডিয়াক ডেথ প্রিভেনশন টার্গেট, হার্ট ফেলিউর ট্রিটমেন্ট দিবেন, যেমন আপনার মেডিকেল ম্যানেজমেন্ট, ড্রাগ ট্রিটমেন্ট, অ্যাসিস্টেড ডিভাইসেস, ট্রান্সপ্লান্টেশন, তারপরে আপনার সিআরটি,
প্রিভেনশন অফ থ্রম্বোএম্বোলিক কমপ্লিকেশন অফ এট্রিয়াল ফিব্রিলেশনের জন্য থ্রম্বোএম্বোলিক হতে পারে, অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করতে হবে। এবং এই ডিসিএম এর ক্ষেত্রে আমরা যেটা পাই ইলেকট্রিক্যাল এন্ড মেকানিক্যাল ভেন্ট্রিকুলার ডিসিনক্রনি আমরা পাই। এই ইলেকট্রিক্যাল এবং এট্রিওভেন্ট্রিকুলার ডিসিনক্রনি, তারপরে ইন্টারভেন্ট্রিকুলার ডিসিনক্রনি, তারপরে ইন্টারভেন্ট্রিকুলার ডিসিনক্রনি থাকে। এই ধরনের যদি ডিসিনক্রনি যদি থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার সিআরটি কার্ডিয়াক সিনড্রোম থেরাপি মোস্ট ইফেক্টিভ এই সমস্ত রোগীর ক্ষেত্রে। নেক্সট আসেন এরিথমিওজেনিক রাইট ভেন্ট্রিকুলার কার্ডিওমায়োপ্যাথি আমরা জানি, এটাও এক ধরনের ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি। এবং এখানে যেমন মায়োকার্ডিয়াম অফ দ্য রাইট ভেন্ট্রিকল ফ্রি ওয়াল replaced by the fibrotic tissue, regional wall motion and function is reduced, মানে রাইট ভেন্ট্রিকুলার ফাংশন এবং wall motion reduce, ventricular arrhythmia develop করে sudden cardiac death in the young patient। এবং এখানে দেখা যায় প্রবলেমটা হচ্ছে প্রাইমারি জেনেটিক ডিজিজ, desmosomal protein gene এর ডিফেক্ট থাকে, রিপ্লেসমেন্ট অফ দ্য মায়োকার্ডিয়াম বাই এডিফিউস এন্ড ফাইব্রাস টিস্যু রিপ্লেসমেন্ট হয়, রাইট ভেন্ট্রিকুলার ডাইলেটেশন, রাইট ভেন্ট্রিকুলার ডিসপ্লেসিয়া, হোলস ডিজিজ, রাইট ভেন্ট্রিকুলার ডিসপ্লেসিয়া মায়োপ্যাথি, কনজেনিটাল অ্যাসোসিয়েটেড। এছাড়া আমরা দেখি আউটকামটা কিরকম, আউটকাম হলো ইনহিবিটর হার্ট ফেলিওর, এরিথমিয়া, সাডেন ডেথ থেকে সচেতন করে। আর ইনভেস্টিগেশন আমরা কি করি, ইসিজি করলে লেট পোটেনশিয়াল পাবে। আর হচ্ছে আপনি যদি সিএমআর যদি করেন দেখবেন যে রাইট ভেন্ট্রিকল ওয়াল থিন, রাইট ভেন্ট্রিকুলার একসময় স্পঞ্জি অ্যাপিয়ারেন্স থাকে, ফাইব্রোটিক টিস্যু। সাডেন কার্ডিয়াক ডেথ প্রিভেন্ট করার জন্য ট্রিটমেন্ট দিতে হবে হার্ট ফেলিওর ট্রিটমেন্ট এন্ড ট্রিটমেন্ট অফ ভেন্ট্রিকুলার ফেইলিয়ার। কার্ডিও কার্ডিওমায়োপ্যাথি যেটা হচ্ছে স্ট্রেস রিলেটেড, স্ট্রেস ইনডিউসড কার্ডিওমায়োপ্যাথি। এবং এটা হচ্ছে আপনার it is first recognized in 1990। এখানে কতগুলো ক্রাইটেরিয়া আছে আপনার কার্ডিও কার্ডিওমায়োপ্যাথি। কিছু ক্রাইটেরিয়া আছে যেটা ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি কতগুলো ক্রাইটেরিয়া মেনেছে, সেটা হলো ট্রানজিয়েন্ট ডিজিনাল ওয়াল মোশন অ্যাবনর্মালিটিজ অফ দ্য এলভিওর আরভি থাকবে, এবং মোস্ট ফ্রিকুয়েন্টলি অ্যাসোসিয়েটেড উইথ স্ট্রেস ছাড়া হইতে পারে। এগুলো স্ট্রেস হলো মেইনলি ইমোশনাল এন্ড ফিজিক্যাল স্ট্রেস। Regional wall motion abnormalities usually extend beyond a single epicardial vascular distribution or result in circumferential dysfunction of the ventricular segment involved. The segment involved করে সেই segmental circumferential area অথবা regional wall motion abnormalities usually extend beyond a single epicardial vascular distribution area, এক single vascular tissue distribute করতে পারে। There is an absence of culprit atherosclerotic coronary artery. Angiogram করলে আমরা কিন্তু কোনো লেশন পাবো না। তারপর যেমন including acute flight rupture, thrombus formation, coronary dissection or other pathological condition, explain the pattern of the temporary airway dysfunction, hypertrophic cardiomyopathy, viral migraine, সব এক্সক্লুড করতে হবে এবং coronary artery-তে আমরা কোনো লেশন পাবো। তারপর নিউ or reversible আমরা ইলেকট্রোকার্ডিওগ্রাফি অ্যাবনরমালিটি যেমন ST segment elevation, ST segment depression, LVP, T-wave inversion and or QTC prolongation during acute phase মানে ফার্স্ট 3 মাসের ভিতরে পাবে। Significant elevated level of serum natriuretic peptide যেমন BNP and 4-BNP বেড়ে যাবে during the acute phase. A positive but relatively small elevation in the cardiac troponin can be measured with a conventional assay. The recovery of the ventricular dysfunction is apparent on cardiac imaging at follow-up 3 to 6 months. 3 থেকে 6 মাস পরে আস্তে আস্তে কি হবে ventricular function improvement এর দিকে যাবে। তাহলে these are the diagnostic features of cardiomyopathy. Next is peripartum cardiomyopathy. এটাও এক ধরনের dilated cardiomyopathy এবং এটা দেখা যায় যে peripartum cardiomyopathy is a life-threatening condition associated with a left ventricular dysfunction occurring during last month of the pregnancy or in the month following the delivery in previously healthy women. আগে পুরো হেলদি ছিল, হার্টের কোনো সমস্যা ছিল না, লাস্ট মান্থে অথবা আপনার ডেলিভারির পরের মাসে এই ধরনের সমস্যা থাকতে পারে, তাকে আমরা বলি peripartum cardiomyopathy, যার আগে আর ভালো ছিল। এবং এতে দেখা যায় 72% কেসে রিকভারি হয়ে যায় আর ইজেকশন ফ্র্যাকশন আপনার ভালো হয়ে যায়। তবে যাদের ইজেকশন ফ্র্যাকশন হচ্ছে লেস দ্যান 30%, তাদের কিন্তু রিকভারি হওয়ার সম্ভাবনা কম। এবং এলভি অ্যান্ড ডাস্টলি ভলিউম যদি 6 সেন্টিমিটার মধ্যে 60 মিলিমিটার যদি বেশি হয়
আর ইজেকশন ফ্র্যাকশন যদি 30-এর নিচে থাকে তাদের কিন্তু রিকভারি হওয়ার সম্ভাবনা কম। তারপরে আমরা যেটা দেখি যে লেফট ভেন্ট্রিকুলার সিস্টেম আছে ইউজুয়ালি ইমপ্রুভ উইদিন দ্য ফার্স্ট 6 to 12 মান্থ পোস্টপার্টাম। 6 মাস থেকে 1 বছরের ভিতরে কিন্তু রিকভারি হয়ে যাবে। All women with peripartum cardiomyopathy are at risk of recurrence in subsequent pregnancy-তে recurrence হয়, যার জন্য হচ্ছে কি এগুলো সাধারণত প্রেগন্যান্সি কন্ট্রাইন্ডিকেটেড বলা হয়। তাহলে women who do not have the full recovery of the left ventricular system cancer are the higher risk, এবং তাদের কিন্তু রিস্ক হচ্ছে কি আবার সেকেন্ড সাবসিকুয়েন্ট প্রেগন্যান্সিতে তার হচ্ছে ডিসফাংশন বেশি হবে, সেক্ষেত্রে তাকে কন্ট্রাইন্ডিকেটেড ফর প্রেগন্যান্সি বলা হয়। এবং 20% ম্যাটারনাল মর্টালিটি সাবসিকুয়েন্ট প্রেগন্যান্সি দেখা যাচ্ছে যে যার এলবি ডিসফাংশন থাকে সাবসিকুয়েন্ট প্রেগন্যান্সি 20% মর্টালিটি, এবং তার ক্ষেত্রে হচ্ছে কি এলবি ডিসফাংশন আরো বেশি হবে। এবং এই জন্য এই যাদের এলবি ডিসফাংশন থাকে তাদের প্রেগন্যান্সি কন্টিনিউ সেকেন্ড প্রেগন্যান্সি সাবসিকুয়েন্ট প্রেগন্যান্সি কন্ট্রাইন্ডিকেটেড। এবার আসেন লেফট ভেন্ট্রিকুলার নন কনফেকশন কার্ডিওমায়োপ্যাথি। নন কনফেকশন কার্ডিওমায়োপ্যাথি আর এটা হলো প্রাইমারি জেনেটিক ডিজিজ। এটা একটা জেনেটিক ডিজিজ। দেখেন এলবি অ্যাপেক্সের দিকে কেমন স্পঞ্জিফর্ম অ্যাপিয়ার্স, মাঝখানে আপনার মনে হচ্ছে যেন মাঝখানে কেভিটির মতো পাওয়া যায়, তাই তো? প্রাইমারি জেনেটিক ডিজিজ, সার্কোমেরিকান মাইটোকন্ড্রিয়াল জিনে ডিফেক্ট থাকে, নন কম্প্যাক্টেড মায়োকার্ডিয়াম স্পেশালি ইন দ্য এপিক্যাল পার্ট অফ দ্য লেফট ভেন্ট্রিকল, লাইক এপিক্যাল পার্ট ইন দ্য। দেখেন এটা হলো সিএমআর। সিএমআর এই যে দেখেন নন কমপ্লেকশন, it's a non-complexion, এগুলো সিএমআর এ বোঝা যাচ্ছে। নেক্সট এটা এলবি নন কমপ্লেক্সন, এটা ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন অ্যাপেক্সের দিকে। নেক্সট হলো ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কি? পার্মানেন্ট ট্রাবিকুলেশন, ডিপ রিসেশন ইন দ্য অ্যালভিওলাস, ট্রাবিকুলেশন থাকবে, ডিপ রিসেশন থাকবে, ইকোতে পাবেন থিন কম্প্যাক্ট এপিকার্ডিয়াম আর থিকেন এন্ডোকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম থিন থাকবে আর থিন কম্প্যাক্ট এপিকার্ডিয়াম থাকবে। Other phenotypic findings, the prognosis and treatment increase risk of the congestive heart failure, VT, sudden cardiac death, thrombosis. তারপরে হচ্ছে নেক্সট সেশন ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি। আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি হচ্ছে is currently defined as the significant impairment of the left ventricular dysfunction, the ventricular function significant impairment হবে, that is ejection fraction less than equal to 35 to 40 decibel থাকে, that result from the coronary artery disease। coronary artery disease এর কারণে হইতে হবে। সেটা কিভাবে এভিডেন্স পাওয়া যায়? যেমন একটু ইসিজিতে আপনার ওল্ড মাইক্রো ইনফেকশন অথবা হিস্ট্রি অফ মাইক্রো ইনফেকশন থাকতে পারে, অথবা কর্নারি অ্যাঞ্জিওগ্রাম করলে রোগীর কি কর্নারি আর্টারি রিলেশন থাকে। এই সমস্ত রোগীর ক্ষেত্রে যদি ইনএফেক্টিভ লেফট ভেন্ট্রিকুলার ডিসফাংশন হয়, যেটাকে এক্সপ্লেন করা যাচ্ছে না যে কর্নারি আর্টারি টেরিটরি ইনভলভমেন্ট দিয়ে, সেই ক্ষেত্রে আমরা ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি করি। Ischemic cardiomyopathy is considered to be the most common cause of the heart failure. সবচেয়ে কমন কজ হলো ischemic cardiomyopathy, heart failure. Ischemic cardiomyopathy is the result of pathophysiological condition disturbing the balance between the perfusion and the contraction. এতে কি হবে? পারফিউশন কমে যাচ্ছে, কন্ট্রাকশন হচ্ছে, আলটিমেটলি মাসল লস হবে। The main reason of this mismatch between the perfusion and contraction is the irreversible loss of the myocardium after myocardial infarction, which lead to the myocardial fibrosis, eventually remodeling process. Among as the initial phase after MI remodeling result from the fibrotic repair of the necrotic area, necrotic tissue যেটা থাকে এটা fibrous change হয়, scar formation হয়, consequence including thinning and myocardial elongation of the infected area. Infected area কি হবে? thinning হবে, myocardial elongation হবে infected area. At first, these changes are beneficial and associated with maintaining or even improving the cardiac output is beneficial. However, remodeling process is driven predominantly by hypertrophic myocardial elongation in the non-infarct. এখন কি হলো? আস্তে আস্তে দেখা গেল যে রিমডেলিং প্রসেস কন্টিনিউ হচ্ছে, নন ইনফ্যাক্ট জোনে অফ রিমডেলিং হচ্ছে, সেখানে যে মাসলগুলি ইলংগেটেড হয়ে যাচ্ছে। This cellular rearrangement of the ventricular vein is associated with a significant raise in the alveolum, ultimately alveolar dilatation হয়ে যাচ্ছে, এবং rendering it less elliptical and more spherical হয়ে যাবে, with the magnitude of the remodeling being roughly related to the infarction, roughly related মানে খুব বেশি রিলেশন পাওয়া যায় না, ইনফ্যাক্ট সাইন্সে মানে বেশি হয় আপনার। There is an association between the progressive heart failure and neurohormonal activation, which may initially be regarded as the compensating, but may further the progression of the structural abnormality. এবং আস্তে আস্তে আরো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি থাকে। দেখেন এখানে কি হচ্ছে? মাইক্রো ইনফ্রাকশন, রি ইনফ্রাকশন, ইনফ্রাকশন রি এক্সপ্রেশন হতে থাকে। এর ফলে কি হয়? নিউরোহরমোনাল অ্যাক্টিভেশন হয়,
তার ইম্পেয়ার রিল্যাক্সেশন এবং তার জন্য প্যাথোলজিক্যাল রিমডেলিং, হাইপারট্রফি, ফাইব্রোসিস, মায়োক্লিয়ার ডিসফাংশন। আর এখানে তো ইসকেমিক তো সাবস্ট্রেট থাকে, সেই ইম্পেয়ার রিল্যাক্সেশন, মাইট্রাল রিগার্জিশন করে, এন্ডোথেলিয়াল ডিসফাংশন, তারপর এন্ডোথেলিয়াল রিলিজ হয়, ডিক্রিজ নাইট্রিক অক্সাইড, প্রোস্টাগ্ল্যান্ডিন 1। এর জন্য আলটিমেটলি হচ্ছে কি মাইট্রাল রিগার্জিটেশন, ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি এবং হার্ট ফেলিয়ার ডেভেলপ করে। এক্সামিনেশন করলে কি পাবো? কার্ডিয়াক আউটপুট কম এফিসার পাবো, পালমোনারি ভেনাস কন্ডিশন এফিসার পাবো, সিস্টেমিক ভেনাস কন্ডিশন অনেক সময় হতে পারে, এলভি থেকে পরবর্তী সিস্টেমিক কন্ডিশন হতে পারে। পার করে কি পরীক্ষা করি আমরা? সাধারণত আমরা ইসিজি করি, ইসিজি করলে আমরা কিন্তু মাইক্রো ইনফাকশন এফিসার আমরা পাই, ইসকেমিক এভিডেন্স, চেস্ট কার্ডিওমেগালি পাবেন, ব্লাড টেস্ট আমরা করি, প্রোবিএনপি, তারপরে বিএনপি লেভেল আমরা দেখি, স্ট্যাম্পটোফোনিন দেখা যায়, ইকোকার্ডিওগ্রাম করে ডায়াগনোসিস করা যায়, অনেক সময় এনজিওগ্রাম করা লাগে টু সি দা অবস্ট্রাকটিভ কোরোনারি আর্টারি ডিজিজ। নেক্সট হলো আউটকাম। আউটকাম কি হবে? আউটকাম হার্ট ফেলিয়ার নিয়ে আজিওলজি, নতুবা এরিথমিয়া নিয়ে প্রেজেন্ট করবে, আর নতুবা সাডেন কার্ডিয়াক ডেথ, থ্রম্বোএম্বোলিজম হবে, এলভিতে থ্রম্বাস হয়, থ্রম্বোএম্বোলিক। থেরাপি কি দিব? আমরা অ্যান্টিস্কেমিক থেরাপি দিব। যদি রিভাস্কুলারেশন করা যদি থাকে, রিভাস্কুলারেশন করবো। কেন? এখানে হাইবারনেটিক মায়োকার্ডিয়াম এবং স্টানিং মায়োকার্ডিয়াম থাকে, রিভাস্কুলেশন করলে অনেক সময় ইনজেকশন বাড়ে। তার হলে হার্ট ফেলিওর থেরাপি দিবেন, ডাক্তার রেজিস্টার্ড ভেন্টিকুলার অ্যাসিস্টেড থেরাপি, হার্ট ট্রান্সপ্লান্টেশন, যা যা দরকার ওগুলো দিতে হবে। সাডেন ডেথ প্রিভেনশনের জন্য আইসিডি লাগানো লাগতে পারে, হার্ট ফেলিওর ইমপ্রুভমেন্ট করা, সিআরটি প্রয়োজন হতে পারে, প্রিভেনশন অফ থ্রম্বোএম্বোলিক কমপ্লিকেশন প্রিভেন্ট করার জন্য মানে আপনার এন্টিকোয়াগুলেশন। আর এই সমস্ত কেসে ইনজেকশন প্রেশন যখন কমে যায়, রোগীদের ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টের যে প্রটোকল আছে, আমরা দেখি যে আর্নি, তারপর আর্নি নাই, এসিনিমিটার, এআরবি, তার এভিডেন্স বেস বিটা ব্লকার খুবই ইম্পর্টেন্ট। নেক্সট আমরা যে ইউজ করি ডায়াবেটিক, যদি বর্ণীয় ওয়ার্ল্ড থেকে ডায়াবেটিস ইউজ করতে হবে, অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট কাজ না হলে নেক্সট করতে হবে অ্যালডোস্টেরন, তারপর SGLT2 ইনহিবিটর আমরা এখানে ইউজ করতে পারি। নেক্সট হচ্ছে আমাদের ভ্যাসোডাইলেটর, হাইড্রোলাইজেশন কাইসিলোর ডাইলেটেড ইমপ্রুভমেন্ট না হলে ইভাবরেডিন আমরা দিব। বিটা ব্লকার দেওয়ার পরে যদি হার্ট রেট যদি বেশি থাকে কমানোর জন্য আমরা ইভাবরেডিন আমরা দিব। নেক্সট আমাদের ডিভাইস থেরাপি, আমরা ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি কি করে? আইসিডি আমরা লাগাই। কখন? ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি যেমন অ্যাটলিস্ট 40 days পোস্ট ইনফাকশন, 40 days পরে যদি দেখি অ্যালবিজিশন লেস দেন ইকুয়াল টু 35% এনএস ফাংশন ক্লাস 2-3 সিম্পটম যদি থাকে, অথবা ক্লাস 1 উইথ ইনজেকশন মোশন লেস দেন 30 এবং অন ক্রনিক মেডিকেল ম্যানেজমেন্ট, এই সমস্ত কেসের ক্ষেত্রে কি করতে হবে? এবং যার মিনিংফুল সার্ভাইভাল মোর দেন 1 year আমরা ধারণা করতেছি তার 1 বছর বেশি বাঁচবে, এবং এনএস ফাংশন ক্লাস 1 ইনজেকশন ফাংশন লেস দেন 30 এক মাস পরে পোস্টামাল, আর ইনজেকশন ফাংশন লেস দেন 35% ফাংশন ক্লাস 2 or 3 এই ধরনের রোগীর ক্ষেত্রে suitable candidate for the ICD to prevent sudden cardiac. Next, the cardiac resuscitation survey to improve the heart failure, the ejection fraction বাড়ানোর জন্য। কোন রোগীর ক্ষেত্রে indicated who have the LV ejection fraction হচ্ছে আপনার 35 অথবা তার নিচে, সাইনাস টিনাম কিন্তু লেফট বান্ডমাস ব্লক যদি সাথে থাকে, whereas ডিউরেশন যদি 150 মিলিসেকেন্ড তার বেশি থাকে, এনএস ফাংশন ক্লাস 2-3, আর হচ্ছে কি অ্যাম্বুলেটরি 4 সিম্পটম যদি থাকে মেডিকেল ম্যানেজমেন্ট দেওয়ার পরও, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কার্ডিয়াক রিসোনেন্স থেরাপি ইফেক্টিভ। মেকানিক্যাল সার্কুলেটরি সাপোর্ট লাগে অনেক সময় আইসিইউ রোগীদের ক্ষেত্রে, সেটা হলো ইন্টারআর্টিক বেলুন পাম্প ইউজ ফর দ্য কার্ডিয়াক শক, অ্যালাউ হার্ট টু রেস্ট, ভেন্ট্রিকুলার অ্যাসিস্টেড ডিভাইসেস টেক ওভার দ্য পাম্পিং অফ দ্য ভেন্ট্রিকল, ইউজ এ ব্রিজিং টু ট্রান্সপ্লান্ট। তারপর হচ্ছে আপনার পার্মানেন্ট, তারপর হলো ইমপ্লান্টেবল ভেন্ট্রিকুলার অ্যাসিস্টেড ডিভাইসেস আমরা ইউজ করতে পারি। কার্ডিও myoplasty, that is wrapping latissimus dorsi around the heart, ischemic cardiomyopathy ক্ষেত্রে ventricular reduction, ventricular wall resection করা হয়, আর হার্ট ট্রান্সপ্লান্টেশন হয়। মানে থ্যাংক ইউ অল, বিশাল লম্বা লেকচার। হ্যাঁ, আমি মোটামুটি টাইমের ভিতরে শেষ করার চেষ্টা করছি। অনেক বড় একটা টপিক, যেখানে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি দিয়ে আপনার এক লেকচার শেষ করা যায়। ডিসিএম বিশাল বড়, ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি কোনটার থেকে কোনটা কম নয়। তো আমি চেষ্টা করছি যে অল্পের ভিতরে একটু সারাই দেওয়ার জন্য। আপনাদের কোনো প্রশ্ন আছে কি? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি ক্ষেত্রে তাহলে স্যার যে যেটা দেখা যাচ্ছে অবস্ট্রাকটিভ অথবা নন অবস্ট্রাকটিভ এর উপর ভিত্তি করে স্যার এসি ইনহিবিটর অথবা এআরবি
এক সাইডে স্যার, আর অন্য সাইডে স্যার বিটা ব্লকার অথবা হচ্ছে রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কি স্যার মানে ড্রাগ অফ চয়েসের ক্ষেত্রে স্যার পয়েন্ট কনসিডার করা উচিত? বিশেষ করে আমি বলছি যদি অবস্ট্রাকটিভ হয় তাহলে এসি ইনহিবিটর বা এআরবি তো স্যার কন্ট্রাইন্ডিকেশন চলে আসে। হ্যাঁ, দেওয়া যাবে না, দেওয়া যাবে না। জি স্যার, কিন্তু আমি বলছি স্যার এই ধরনের এসি পেশেন্ট গুলো ইনহিবিটর কি আমাদের ইনহিবিটর এআরবি যদি ইউজ করেন সেখানে প্রিলোড আফটারলোড কমে যাবে। প্রিলোড আচ্ছা আফটারলোড কমলে আপনার হচ্ছে যেটা হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট, যেটা হচ্ছে এলবিওটি অবস্ট্রাকশনের গ্রেডিয়েন্ট বেড়ে যাবে, রোগীর সিম্পটম ডেভেলপ করবে, তার সিম্পটম হবে, চেস্ট পেইন হবে, ডিসনিয়া হবে। এই জন্য ভ্যাসোডাইলেটর আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? জি স্যার, আর কিন্তু যেখানে পেশেন্টটা হচ্ছে যদি আপনার স্যার হ্যাঁ বলেন। এই পেশেন্ট যদি স্যার যে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি অবস্ট্রাকটিভ অথবা এলবিওটি অবস্ট্রাকশন এনি কজ, পেশেন্ট যদি স্যার কার্ডিওজেনিক শকে যদি আমাদের কাছে আসে স্যার সিচুতে, তাহলে সেক্ষেত্রে স্যার ওই যে আইনোট্রপ দেওয়ার ক্ষেত্রে কি কোনো কন্ট্রাইন্ডিকেশন আছে স্যার? এখন আপনার যদি ডায়াগনোস কেস যদি ওরকম থাকে যে সে পেশেন্ট হলো আপনার হলো ইয়ে কার্ডিওজেনিক শক নিয়ে আসে। এখন শক আসবে কখন? যখন এই রোগীগুলো হচ্ছে এলবি ডাইলেটেড থাকে এবং তাদের হচ্ছে আপনার ইনজেকশন ফ্র্যাকশন যদি কমে যায়। আদারওয়াইজ তো এই পেশেন্টগুলো সাধারণত শক নিয়ে আসে না, এদের প্রেজেন্টেশনই হলো আপনার সিনকোপ অথবা ডিসনিয়া অথবা চেস্ট। কিন্তু যেই পেশেন্টগুলো হচ্ছে নন অবস্ট্রাকটিভ সেই রোগীগুলোই কিন্তু শক নিয়ে আসে সাধারণত। তাদের হচ্ছে আপনার এলবি ডাইলেটেশন হয়, ইনজেকশন ফ্র্যাকশন কমে যায়, কার্ডিয়াক আউটপুট কমে যায়, শক নিয়ে আসে। সুতরাং সেই ক্ষেত্রে তো আপনার আইনোট্রপ সাপোর্ট দিতে কোনো সমস্যা নাই। কিন্তু যে পেশেন্টগুলো অবস্ট্রাকটিভ ভ্যারাইটি, আপনি যদি ডেফিনেটলি জানেন যে এটা অবস্ট্রাকটিভ ভ্যারাইটিস, সেই অবস্ট্রাকটিভ ভ্যারাইটিস অন্য কোনো কারণে যদি শক হয়, কারণ শক কেন হবে? আপনার এই ডিজিজ প্রসেসে তো শক হবে না, শকের জন্য হয়তো তার ভলিউম ডিপ্রেশন, তার ভমিটিং, ডায়রিয়া অথবা ব্লাড লস, অথবা তার অ্যাসোসিয়েটেড যদি মাইক্রো ইনফ্রাকশন হয়ে এলবি ডিপ্রেশন হয়, সেই ক্ষেত্রে শক হওয়ার সম্ভাবনা আছে। তাহলে সেই ক্ষেত্রে আপনার যদি এটা তো কমপ্লিকেটেড কেস, সেই ক্ষেত্রে আপনার আইনোট্রপিক সাপোর্ট আপনি দিবেন, কিন্তু সেখানে হচ্ছে রিস্ক অফ এলবি আউটফ্লো অবস্ট্রাকশনের চান্স আরো বেড়ে যাবে যদি আপনি আইনোট্রপ সাপোর্ট দেন। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কজ ট্রিটমেন্ট করাটাই সবচেয়ে বেটার। যেমন যদি পেশেন্টের ভলিউম ডিপ্রেশন হয়, আপনি ভলিউম রিপ্লেসমেন্ট করার চেষ্টা করেন, যেমন পেশেন্ট ভমিটিং, ডায়রিয়া থাকলে কারেকশন করেন, রোগী যদি ব্লাড লস থাকে ব্লাড লস কারেকশন করেন, যদি মাইক্রো ইনফ্রাকশন বা অন্য কোনো কারণ হয় সেগুলো অ্যান্টি ইসকেমিক ম্যানেজমেন্ট বা অবস্ট্রাকশন রিলিজ করার আপনার চেষ্টা করতে হবে। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার এই ট্রিপল রিপল স্যার এই জিনিসটা কি স্যার? এই এক্সামিনেশন বলে যে ট্রিপল রিপল স্যার পাওয়া যায় স্যার হ্যাঁ, অ্যাপেক্স। ট্রিপল কি জিনিস বলেন, কি পাওয়া যায় ওখানে? মানে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি আমি ওই এক্সামিনেশন গুলো ভালো মতো বলি নাই, কারণ অনেক বড় হচ্ছে টপিকসটা। এখানে কি পাওয়া যায় যদি আপনি পালপেট করতে যান, ওখানে কি পাবেন? স্যার একটা তো নরমাল অ্যাপেক্স এর বিট, দ্বিতীয়টা স্যার হচ্ছে যেহেতু কনসেন্ট্রিক, যখন স্যার ওই অ্যাট্রিয়াল কন্ট্রাকশনটাও স্যার ফিল করা যায়। তিন নম্বর আরেকটা আছে পালপেবল S4 এর জন্য পাবেন আরেকটা ইম্পালস। ও আচ্ছা স্যার, তার মানে এখানে আপনি তিনটা জিনিস পাবেন, একটা হলো এট্রিয়াল কিকের জন্য একটা, ভেন্ট্রিকুলার অ্যাপেক্স এর জন্য হিভিং একটা পাবেন, আর একটা হলো S4 পালপেবলের জন্য ট্রিপল পাবেন। স্যার স্যার এপি পালপেবল অ্যাট্রিয়াল ইম্পালসটাই তো স্যার S4 স্যার। হ্যাঁ, S4 হলো হ্যাঁ S4 হলো আপনার, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু যেটা হচ্ছে আপনার মানে S4টা আপনি বলতে চাচ্ছেন যে হিভিং যেটা না আপনি স্যার বলছেন না অ্যাট্রিয়াল কিকের জন্য একটা পাওয়া যায়, অ্যাট্রিয়াল কিকটাই স্যার S4। মানে অ্যাট্রিয়ালে আপনার একটা মুভমেন্ট আপনার ফিল করা যাবে, উপর থেকে আপনি নিচে যদি যান অ্যাট্রিয়াল মুভমেন্ট, তারপরে S4 তাহলে ভেন্ট্রিকুলের উপর পাবেন, তারপরে পাবেন হলো আপনি অ্যাপেক্সে যে পাবেন একটা হিভিং পাবেন। এই তিনটাই এমআর এর জন্য একটা পাওয়া যায় স্যার, এমআর এর সিস্টোলিকের জন্য বোধহয় একটা এমআর এর জন্য তো হলো আপনার মারমার ফিল করতে পারেন, অনেক সময় এমআর এর হলো আপনার থ্রিল পাবেন, কিন্তু এমআর এর জন্য তো এফএক্স বিটে তো এরকম পাবেন না। ট্রিপল ডিফারেন্টটা হলো এটা হলো টিপিক্যাল ফর দ্য হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথির জন্য। মানে অ্যাট্রিয়াল আপনার ফোর্স অফ কন্ট্রাকশন বেশি, তাহলে অ্যাট্রিয়াল একটা ফিলিংস আপনি পাবেন। তারপর এই কন্ট্রাকশনের জন্য এলবির ওয়ালে আপনার ডায়াস্টোলিক একটা ফিলিং পাবেন, সেটা হলো S4। তারপর অ্যাপেক্সে আপনি পাবেন সিস্টোলিক একটা হিভিং পাবেন, সেটা হলো আপনার তিনটা ইম্পালস আপনি ফিল করতে পারবেন।
মানে এট্রিয়াল সিস্টোল, ভেন্ট্রিকুলার সিস্টোল, আর একটা হচ্ছে ভেন্ট্রিকুলার ডায়াস্টোল। যার কি বাইফিট বলে না পালস, ওইটা কি? স্যার ওইটা তো স্যার হচ্ছে টিপিক্যাল অফ হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি স্যার। হ্যাঁ, এটা কি স্যার জিনিস হচ্ছে এটা? এটা ইয়াতে কোথায় দেখবেন? এটা ক্যারোটিডে এটা দেখা যায় ধরে স্যার। কিন্তু। এটা স্যার মানে পরীক্ষায় হচ্ছে জিজ্ঞাসা দুইটা পিক থাকে স্যার, মাঝখানে একটা ডিপিং থাকে স্যার, মানে দুইটা কিক মানে পিক পাওয়া যায় পালসের সময় স্যার। হ্যাঁ, দুইটা পিক পাওয়া যায়। এখন দুইটা পিকের প্যাথোলজি কি? স্যার এটা মাঝখানে যে অবস্ট্রাকশন হয় ওই সময় স্যার একটা নচ পাওয়া যায়, অবস্ট্রাকশনটা রিলিফ হয়ে গেলে স্যার আরেকটা পাওয়া যায়, সেকেন্ড পিকটা পাওয়া যায় স্যার। মানে দুইটা পিক থাকে। জি স্যার। ডাইনামিক হ্যাঁ, অবস্ট্রাকশন। এগুলা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করে। তারপরে আবার পরীক্ষায় জিজ্ঞাসা করে যে এই যে ডায়নামিক অস্কালটেশন কেমনে করা হয় হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথির ক্ষেত্রে, এগুলো কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করে। ডায়নামিক আপনার অস্কালটেশনটা বিশেষ করে জিজ্ঞাসা করা হয়। তারপর অ্যাওর্টিক স্টেনোসিস থেকে আপনার হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি কিভাবে ডিফারেন্সিয়েট করবেন ক্লিনিক্যালি, এগুলো কিন্তু ধরে পরীক্ষা, খুব ধরে। যদি আপনার কোনোভাবে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথিতে আপনার যায়, এই আপনার ক্যারোটিড পালস, তারপর হচ্ছে আপনার যে ডায়নামিক অস্কালটেশন, এগুলো নিয়ে কিন্তু খুব ধরে স্যাররা। এই যে কতগুলো যে আপনার আছে, আপনারা জানেন কিনা, একটা হচ্ছে ভালসালভা ম্যানুভার না, ভালসালভা ম্যানুভারের সাথে আপনার এই যে মারমারের চেঞ্জ, এটা কিন্তু খুব ভালো মতো জানি না যে পরীক্ষা কিন্তু অনেক স্যাররাই কিন্তু ভালসালভা ম্যানুভার ধরে। প্লাস কি কি কন্ডিশনে মারমার বাড়ে, কি কি কন্ডিশনে মারমার কমে, যেমন ব্যাসোডাইলেটর, আনোট্রোপ, ডিহাইড্রেশন, ভালসালভা, অ্যামাইল নাইট্রেট, এক্সারসাইজ, এগুলোর সাথে সাথে আপনার কি হয়, আপনার এইচসিএম এর মারমার কিন্তু বাড়ে, জিজ্ঞাসা করে স্যাররা পরীক্ষায়। এইচসিএম থেকে ধরে হচ্ছে মেইনলি ক্লিনিক্যাল, এক্সামিনেশন রিলেটেড, আর এই মারমারটার ডায়নামিক অস্কালটেশন, আর হচ্ছে আপনার রোগী কি নিয়ে প্রেজেন্ট করবে, চিকিৎসা দিবেন কি। চিকিৎসাতে আপনার তো জানলেনই যে আপনার কিছু ড্রাগ আছে, অবস্ট্রাকশন থাকলে বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, আর হচ্ছে আরেকটা কি ইউজ করে, ডাইসোপ্যারামাইড, তাই তো। আর যদি আপনার এরিথমিয়া যদি থাকে, আপনার এরিথমিয়া থাকলে আপনার এটিএল ফিব্রিলেশন থাকতে পারে অথবা ভেন্ট্রিকুলার, সেই ক্ষেত্রে আপনার ইউজ করবেন, আমাদের দেশে অ্যাভেলেবল স্যামাড্রন ছাড়া তো তেমন ড্রাগ অ্যাভেলেবল না। আর আপনার হচ্ছে ক্যান্ডিডেট ফর আইসিডি, আইসিডির জন্য সুইটেবল ক্যান্ডিডেট কোনগুলো, ওই ক্যান্ডিডেট গুলো আপনার জানতে হবে। অ্যালকোহলিক সেপ্টাল অ্যাবলেশন কোন রোগীদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, অ্যালকোহলিক সেপ্টাল অ্যাবলেশন আমাদের দেশে হয় কিনা। তারপর হচ্ছে আমাদের দেশে হয়েছে হার্ট ফাউন্ডেশনে হয়। তারপর হচ্ছে ল্যাবিডেও অনেক আগে কিছু কেস করছিল, আমাদের হৃদরোগ হসপিটালে যেমন একটা কেস হয়েছে। এরকম মানে খুব বেশি পরিমাণে হয় না আর কি, যেভাবে হওয়া উচিত হয় না, কিন্তু অনেক রুগী আছে এবং কেউ ওইভাবে উদ্যোগ নেয় না আপনার। অথচ সিম্পল প্রসিডিউর, কিন্তু একটা ক্যাথেটারের মাথায় ইথাইল অ্যালকোহল ইনজেক্ট করে দিয়ে আপনার কন্ট্রোলে এমআই করা হয়, খুব সিম্পল প্রসিডিউর, কিন্তু আমাদের দেশে খুব বেশি পপুলার না। হাতে গোনা কিছু পেয়েছি, কিন্তু রুগী অনেক। আমরা এই রুগী নিয়ে ঝামেলার ভিতরে থাকি, অনেক সময় কেউ এগ্রি করে না, করতে চায় না, এরকম, কিন্তু খরচ অনেক কম। তারপর সার্জারিও করা যায়, যদি কোনো পেশেন্ট আপনার অ্যালকোহলিক সেপ্টাল অ্যাবলেশন করতে রাজি না, সেক্ষেত্রে আপনার সার্জারি করতে পারেন। সার্জারি সিম্পল প্রসিডিউর, জাস্ট এটা করোনারি আর্টারি ডিজিজ, সিবিজি ভালভ সার্জারির চেয়েও সহজ। শুধু আপনার কি করে, এলবি আউটপ্রোট্রাক্ট যে মাসেলটা আছে, মাসেলটা কেটে ফেলে দেয়, সিম্পল অপারেশন। যদি না আপনার এমআর যদি না থাকে, এমআর খুব বেশি থাকলে মাইট্রাল ভালভ রিপ্লেসমেন্ট লাগে, আদারওয়াইজ প্রসিডিউর খুব সিম্পল। এরকম হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি যদি আমাদের দেশে ট্রিটমেন্ট করা সম্ভব, অনেক সময় অনেকে চিকিৎসা করে না, রোগীগুলো খুব ঝামেলার ভিতরে থাকে পেশেন্টগুলো, এবং আলটিমেটলি যেটা হয় হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি অ্যাফেক্সটা ডাইলেটেশন হয়ে যায় রোগীদের। লেট স্টেজে আমরা যেগুলো পাই বাংলাদেশে অ্যাফেক্স ডাইলেটেশন, অ্যাফেক্স যখন ডাইলেট হয়ে যায় রোগীগুলো আস্তে আস্তে খারাপ হয়ে যায়। আর কোনো প্রশ্ন আছে? স্যার ওই যে ডাইনামিক যে অস্কালটেশনের ক্ষেত্রে স্যার আমরা তো যেটা জানি যে স্যার যে ব্লাড ফ্লো যদি বাড়ে, যেমন স্যার স্কোয়াটিং বা লেগ রেজিং যদি হয়, তাহলে তো স্যার যে কোনো মারমারটা স্যার ইন্টেন্সিফাই হওয়ার কথা। স্যার হাইপারট্রফিকের ক্ষেত্রে স্যার মানে যদি একটু সহজ করে বুঝে বলতেন যে মানে সাধারণত মানে ব্লাড ফ্লো বাড়ার পরেও যে লেগ রেজিং বা স্কোয়াটিং করলে মারমারটা স্যার
মানে ডিক্রিজ করে যায়, আবার দেখা যায় যে ভালসালভা হলে ইনক্রিজ করে স্যার। এটা মানে মেকানিজমটা যদি একটু সহজে বলা যেতে স্যার। মানে এটা তো ধরেন আপনার ভেনাস রিটার্ন যদি কমাইতে পারেন, ভেনাস রিটার্ন কিভাবে কমানো যায়? লেগ যদি আপনার রেজ করে দেন নাকি, তাহলে লেগ রেজ করলে তো ভেনাসিটান বাড়বে। ভেনাস রিটার্ন বেড়ে যাবে। তাহলে ভেনাস রিটার্ন যদি বাড়ে তাহলে তো আপনার কি হবে, মারমারের কিন্তু ইন্টেন্সিটি কমে যাবে। তাহলে আপনার এমন কিছু করতে হবে যেন ভেনাস রিটার্ন কমে যায়। ভেনাস রিটার্ন কমানোর ব্যবস্থা কি? স্যার ভালসালভা অথবা স্ট্যান্ডিং। ইয়েস, ভালসালভা এটা হচ্ছে মেইন মেকানিজম, আর এটা হলো স্ট্যান্ডিং যদি করেন নাকি, জি স্যার। এই দুইটা। তাহলে ওই ক্ষেত্রে আপনার ভেনাস রিটার্ন যদি কমে যায় মানে হচ্ছে কি আপনার আফটার লোড কমবে না ফ্রি লোড কমবে? ফ্রি লোড কমা মানে কি? কমবে। ফ্রি লোড কমা মানে হচ্ছে আপনার লেফট ভেন্ট্রিকেলের ভিতরে কিন্তু ব্লাড যাচ্ছে না। যদি না যায় তাহলে লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্ট্রিক ভলিউম কি হবে, কমবে না? জি স্যার, কমবে স্যার। এখন এন্ড ডায়াস্ট্রিক ভলিউমটা হলো আপনার মেইন ফ্যাক্টর ফর ইনক্রিজিং দ্য মারমার। এখন এন্ড ডায়াস্ট্রিক মানে কি, ডায়াস্টলের শেষে যদি লেফট ভেন্ট্রিকেল যদি অনেক বেশি ডাইলেটেড থাকে, হ্যাঁ, যদি আমরা ডাইলেটেড থাকি সেক্ষেত্রে মারমারের ইন্টেন্সিটি কম পাবেন। যাদের লেফট ভেন্ট্রিকেল যদি ডাইলেটেড হয় তাহলে হচ্ছে কি আপনার এএমএল, যেটা এএমএলটা সেপ্টামের দিকে কিন্তু যেতে পারবে না। বুঝছেন কিনা? জি স্যার, জি স্যার। মেন মেকানিজমটা তো হচ্ছে এএমএলটা সেপ্টামের সাথে যে মিশে যাচ্ছে, যেটা বেনসুরি ইফেক্ট বলা হয় আর কি। যে এখানে বলে যে কর্ডাটা লম্বা থাকতে পারে, এএমএলটা হচ্ছে একটু লম্বা থাকে, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি পেপিলারি মাসেল বড় থাকে, যার জন্য বলতেছে যে আপনার এই এএমএলটা বেনসুরি ইফেক্টের জন্য একটা ফ্লো গ্রেডিয়েন্ট তৈরি হয়, টেনে এএমএল কে নিয়ে যায় সেপ্টামের সাথে। সেপ্টামের সাথে নিয়ে গেলে কি হয়, অবস্ট্রাকশনটা বাড়ে। এখন যদি কোনো কারণে যদি এলবিটাকে ফুলিয়ে রাখতে পারেন আপনি, ধরেন তাকে বেশি বেশি পানি খাওয়ান, তাহলে কি হবে, অ্যান্ডাস্ট্রিক ভলিউম যদি বেশি হয় সেই ক্ষেত্রে হচ্ছে কি সেপ্টাম কিন্তু এলবি ওয়ালের সাথে লাগবে না। যদি না লাগে সেই ক্ষেত্রে হবে কি আপনার মারমারের ইন্টেন্সিটি কিন্তু বেশি হবে না, কমে যাবে। তাহলে এখন আসেন যে যে কন্ডিশনে লেফট ভেন্ট্রিকুলার অ্যান্ডাস্ট্রিক ভলিউম কমবে, যেমন আসেন ভেনাস রিটার্ন আমি কমিয়ে দিলাম, আমি ব্লাড হার্টে যেতে দিলাম না, সেটা ভ্যাসোডাইলেটর ইউজ করেন, সেটা ডিহাইড্রেশনের মাধ্যমে করেন, পানি খাওয়াইলেন না, সেটা ভালসালভার মাধ্যমে ভেনাস রিটার্ন কমান, নাইট্রেট ইউজ করে ভেনাস রিটার্ন কমান, যে কোনো ভাবে যদি ভেনাস রিটার্ন কমিয়ে দেন তাহলে অ্যান্ডাস্ট্রিক ভলিউম কমে যাবে, রোগীর মারমারের ইন্টেন্সিটি কি হবে, তখন বেড়ে যাবে। বুঝছেন কিনা? জি আর স্যার। কোনোভাবে যদি ভেনাস রিটার্ন আপনি বাড়াই দিতে পারেন, ধরেন রোগীকে বেশি বেশি পানি খাওয়াইলেন, বললেন যে তুমি পানি বেশি করে খাবা, যাদের এরকম সিমটম সিনকোপ হয় এই সিমে রোগীরা পানি বেশি করে খাইতে পারবেন, তাহলে পানি যদি সে বেশি করে খায় তার ভেনাস রিটার্ন বেশি হবে, অ্যান্ডাস্ট্রিক ভলিউমটা কিন্তু বেড়ে যাবে। যদি অ্যান্ডাস্ট্রিক ভলিউমটা বেড়ে যায়, বেড়ে গেলে কিন্তু আউটফ্লো অবস্ট্রাকশনটা কিন্তু কত বেশি হবে না, তখন পেশেন্ট কিন্তু সিমটোমেটিক্যালি ইমপ্রুভ হবে। আবার দেখেন যদি আপনি ব্রেডিকার্ডিয়া করে দিতে পারেন কোনোভাবে, যেমন হচ্ছে বিটা ব্লকার বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, রেট লিমিটিং যেগুলো আমরা ইউজ করি, মেকানিজম কি? মেকানিজম হচ্ছে আমি ডায়াস্টোলিক ফিলিং টাইমটা বাড়িয়ে দিচ্ছি, এতে হবে কি ভেনাস রিটার্ন বেশি হয়ে এন্ড ডায়াস্টোলিক ভলিউম বেড়ে যাবে। এন্ড ডায়াস্টোলিক ভলিউম যদি বেড়ে যায়, এএমএলটা সেপ্টামের সাথে লাগতে পারবে না, সেই ক্ষেত্রে হচ্ছে মারমারের ইন্টেন্সিটি কমে যাবে, আউটফ্লো অবস্ট্রাকশন কমবে, সিমটম কমে যাবে, সিনকোপ হবে না, ডিসনি হবে না, চেস্ট পেন হবে না। এইভাবেই হচ্ছে আপনার মেইনলি যে ড্রাগ গুলো যে ইউজ করা হয়, এটা মেকানিজমটা হলো সিম্পলি ব্রেডিকার্ডিয়া করে, ব্রেডিকার্ডিয়া করে অ্যান্ডাস্ট্রিক ভলিউমটাকে বাড়াইয়া দেয়। অ্যান্ডাস্ট্রিক ভলিউমটা বাড়াইয়া দিলে সেপ্টাম থেকে আপনার এএমএল এর ডিফারেন্সটা বেড়ে যাবে, ডিস্টেন্সটা বেড়ে গেলে আউটফ্লো অবস্ট্রাকশন করতে পারবে না। এখন কি বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝা গেছে। সহজ না? এবার জি আসেন স্যার। কোনো কারণে যদি কন্ট্রাক্টিভিটি বাড়ায় দেন, ধরেন হার্টের আপনার ঘন ঘন হার্টবিট করতেছে অথবা টেকিকার্ডিয়া যদি হয় এবং যদি ফোর্স অফ কন্ট্রাকশন বেড়ে যায়, যেমন আপনি ডিওক্সিন দিলেন বা আয়নোট্রপ দিলেন, এখন কি হবে, যত বেশি কন্ট্রাকশন হবে তত কি অ্যান্ডাস্ট্রিক ভলিউম কমে যাবে না? মানে হার্ট কিন্তু খালি হয়ে যাবে, কারণ স্ট্রোক ভলিউম বেশি হবে, ফোর্স অফ কন্ট্রাকশন বেশি হলে স্ট্রোক ভলিউম বেশি, স্ট্রোক ভলিউম বেশি হলে কি হবে, অ্যান্ডসিস্টোলিক ভলিউম বেশি হবে, মানে অ্যান্ডাস্ট্রিক ভলিউমটা কমে যাবে। অ্যান্ডাস্ট্রিক ভলিউম যদি কমে যায় সেই ক্ষেত্রে হচ্ছে সেপ্টামটার সাথে এএমএল এর আপনার ডিস্টেন্সটা কমে যাবে এবং আউটফ্লো অবস্ট্রাকশনটা বেশি হবে। এই জন্য যে সমস্ত ড্রাগ ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াবে সেই সমস্ত ড্রাগ গুলো অ্যাভয়েড করার জন্য বলা হয় এইচসিসিএম এর রোগীদের ক্ষেত্রে, বিশেষ করে ডিগক্সিন। বুঝতে পারছেন? জি স্যার। আর কোনো কোশ্চেন?
স্যার পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথির ক্ষেত্রে স্যার বলেন। ওই প্রেগন্যান্সি আর পোস্টপার্টাম স্যার এটার মধ্যে স্যার ট্রিটমেন্টে কোনো ডিফারেন্স হবে স্যার? হ্যাঁ, পেরিপাটন বলেন আবার, পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথির ক্ষেত্রে স্যার ডিউরিং প্রেগন্যান্সি কার্ডিওমায়োপ্যাথি এন্ড পোস্টপার্টাম কার্ডিওমায়োপ্যাথি ট্রিটমেন্টে কোনো ডিফারেন্স হবে স্যার? হ্যাঁ, ডিউরিং প্রেগনেন্সি আর হচ্ছে প্রেগনেন্সির পরে, তাই তো? এখন আপনার এখানে চিকিৎসাগত ডিফারেন্সের ভিতরে হলো, বিশেষ করে আমরা এসি ইনহিবিটর এআরবি গুলো আমরা অ্যাভয়েড করি। এসি ইনহিবিটর এআরবি স্পিনোলেকটন এগুলি অ্যাভয়েড করা হয় আপনার হচ্ছে ডিউরিং প্রেগনেন্সিতে। লেট স্টেজ হইলো ইউজ অ্যাভয়েড করা হয় কেন? এগুলো হচ্ছে রেনাল এজেনেসিস করে এবং রেনাল আপনার ডিসফাংশন করে, কারণ কিডনি ডেভেলপমেন্ট কিন্তু লেট প্রেগনেন্সিতে কিডনি ডেভেলপমেন্ট হয়, যার জন্য আপনি কিন্তু অনেক ওষুধ কিন্তু দিতে পারবেন না পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি। এই জন্য পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথির ট্রিটমেন্ট বেসিক্যালি শুরু হয়েছে ডেলিভারির পরে, এই জন্য বলা হয় আর্লি ডেলিভারি করে ফেলবে যত তাড়াতাড়ি পারা যায়। আগে আপনার ওষুধ দেওয়ার সুযোগ থাকে, ডায়াবেটিস দিতে পারেন, ভলিউম যদি বেশি থাকে বিটা ব্লকার ইউজ করা যেতে পারে, যেগুলো হচ্ছে আপনার যে এভিডেন্স বেস কিছু বিটা ব্লকার আছে যেগুলো হার্ট ফেলিউরে আমরা ইউজ করি, সেই ড্রাগগুলো আমরা ইউজ করতে পারবো। কিন্তু পরবর্তীতে যেমন আফটার টার্মিনেশন অফ দ্য প্রেগনেন্সি টার্মিনেশন পর আস্তে আস্তে সিমটোমেটিক ইমপ্রুভমেন্ট হয়। সেই ক্ষেত্রে আপনি তো দেখেন ইনজেকশন পেশেন্ট কম থাকলে আপনি আর্নি ইউজ করতে পারেন, তার স্পিনোলেকটন ইউজ করতে পারেন, অনেক ওষুধ তো ইউজ করা যায়, যেমন আপনার SGLT2 ইনহিবিটর যেটা আছে সেটাও আপনি ইউজ করতে পারেন 10 মিলিগ্রাম পর্যন্ত, মানে তখন তো অনেক ড্রাগ আপনি ইউজ করতে পারেন। আপনাদের ওই যে ডিফল্ট যেটা মানে ইম্পালস, ওইটা বুঝতে পারছেন তো নাকি? জি স্যার, বুঝে গেছে। মানে ওখানে হচ্ছে আপনার ডায়াস্ট্রিক ফেজে আপনি একটা পাবেন, যেমন আপনার যেটা হলো আপনার 4 না অ্যাস্ট্রো সিস্টোলে দুইটা, এটা হলো একটিয়াল সিস্টোল আর এটা হলো ভেন্ট্রিকুলার সিস্টোল। ভেন্ট্রিকুলার সিস্টোল হলো অ্যাফেক্সটা যখন কন্ট্রাক্ট করে তখন আপনার সাস্টেইন একটা ইম্পালস হবে ভেন্ট্রিকুলার সিস্টোল, আর এটিএল সিস্টোলের জন্য একটা পাবেন, কারণ সিস্টোলে দুইটা ডায়াস্ট্রোলে একটা, দুইটা মিলে তিনটা মিলে তখন এটাকে বলে টিফোল্ডিক বলে, এটাকে বলা হয় টিপিক্যাল সাইন অফ হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি। এগুলো অনেক সময় পরীক্ষায় জিজ্ঞাসা করে, এখন ভালো মতো এক্সপ্লেনেশন দিতে না পারলে যদি আপনার কম্পোনেন্ট গুলি না বলতে পারেন তখন কিন্তু স্যার আবার মাইন্ড করবে, বলে যে ও তো বেসিক জিনিস বুঝে, বুঝছেন তো, এরকম অনেক সময় বলে। আর কোনো কোশ্চেন? আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, যেমন আপনারা দেখবেন এই যে হার্ট ফেলিউরে আমাদের এখানে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি আর একটা হলো ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি, এই দুইটার ক্ষেত্রেই আমরা জানি যে সিআরটির কিন্তু রোল আছে, তাই না? সিআরটির রোল আছে তো নাকি? জি স্যার। হ্যাঁ, যদি সিআরটির রোল থাকে তাহলে এই সিআরটি কিভাবে কাজ করে, মেকানিজমটা কি বলতে পারেন? এলভি ডিসিনক্রনি স্যার মিনিমাইজ করে স্যার, মানে ডিউ টু হ্যাঁ। লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লকের কারণে যে স্যার অ্যাসিনক্রোনাস কন্ট্রাকশন হয় লেফট ভেন্ট্রিক, মানে খাওয়ার কথা তো স্যার সিনক্রোনাসলি, কিন্তু বান্ডল ব্রাঞ্চ ব্লকের কারণে স্যার অ্যাসিনক্রোনাসলি কন্ট্রাকশন করার কারণে স্যার আউটপুট কমে যায় স্যার। হুম। স্যার এখন এই এখানে এসিনক্রনি কয়টা লেভেলে হয় এবং এই সিনক্রনি আপনি কিভাবে বুঝেন, যেমন বোঝার উপায় কি? আপনি ঠিকই বলছেন, স্যার আপনি যেমন এটা স্যার প্যারাডক্সিক্যাল স্প্লিটিং অফ দা সেকেন্ড হার্ট সাউন্ড হতে পারে বা সিঙ্গেল স্প্লিটিং হতে পারে সেকেন্ড হার্ট সাউন্ডে। না, আপনি ইসিজি দিয়ে বুঝবেন না? স্যার এলবিবি উইথ মরফোলজি থাকবে, সাথে হ্যাঁ। স্যার ওয়াইড কিউআরএস থাকবে ইউজুয়ালি হ্যাঁ, স্যার তো একেবারে সহজ প্রশ্ন, পরীক্ষা কিন্তু এভাবে জিজ্ঞাসা করে যে আপনি কিভাবে বুঝবেন ডিসিনক্রনি আছে, তাহলে ডিসিনক্রনি ইসিজি তে আমি কি পাবো? এলবিবিবি আর হচ্ছে আপনার কিউআরএস ডিউরেশন কি পাবেন? স্যার 130 পাবেন। বেশি স্যার। 120 তাই না, বেশি পাবেন, এইটা সিম্পল। কিন্তু এবার আসেন নেক্সট হলো আপনি ইকোকার্ডিওগ্রাফিতে আপনি কি দেখবেন? স্যার EF below ইকোকার্ডিওগ্রাফি 35 হ্যাঁ, স্যার ইজেকশন ফ্র্যাকশন হ্যাঁ ইএফ বলেন। লেস দ্যান 35 ইএফ তো স্যার লেস দ্যান 30 একটা ক্রাইটেরিয়া আছে, আর কি দেখবেন? স্যার ওখানে কন্ট্রাকশন স্যার অ্যাসিনক্রোনাস হবে, মানে স্যার আগে পর হবে স্যার contraction। গ্লোবাল হাইপোকাইনেসিয়া হবে এবং এলভিআইডি
ইকোকার্ডিওগ্রাফিতে এই যে আপনার ডিসিনক্রনি বোঝার একটা পথ আছে। আমরা এখানে কি দেখি, এটিও ভেন্ট্রিকুলার ডিসিনক্রনি হয়, আবার হচ্ছে কি ইন্ট্রাভেন্ট্রিকুলার ডিসিনক্রনি হয়, আবার হচ্ছে কি ইন্টারভেন্ট্রিকুলার ডিসিনক্রনি হয়। তো এই ডিসিনক্রনি বোঝার জন্য কিছু প্যারামিটার আছে, ওগুলো আপনার জানার দরকার নেই। তা আপনারা এটা আমরা সহজে বুঝি কিভাবে, আপনি যদি লেফট প্যারাস্টার লং এক্সিস ভিউ নেন, লং এক্সিসে যা দেখবেন যে প্যারাডক্সিক্যাল মুভমেন্ট, মানে আপনি যখন দেখবেন পোস্টেরিয়র ওয়ালের রিল্যাক্সেশন হচ্ছে না ডায়াস্টল, তখন দেখবেন যে সেপ্টামে হচ্ছে আপনার কন্ট্রাকশন হয়, সেপ্টাম নিচের দিকে চলে আসছে, দ্যাট ইজ প্যারাডক্সিক্যাল মুভমেন্ট। তখন প্যারাডক্সিক্যাল মুভমেন্ট দিয়ে কি বোঝায়, যে এখানে মেকানিক্যাল ডিসিনক্রনি হচ্ছে। কোথায় হচ্ছে? ইন্ট্রাভেন্ট্রিকুলার, মানে আপনার একটা ভেন্ট্রিকুলার ভিতরেই, যেমন লেফট ভেন্ট্রিকুলারই পোস্টেরিয়র ওয়াল আর সেপ্টামের ভিতরে কোনো কি যোগাযোগ নাই, দ্যাট মিন্স কি ইন্টারভেন্ট্রিকুলার ডিসিনক্রনি। খুব সহজ না? এইবার আসেন এটিও ভেন্ট্রিকুলার ডিসিনক্রনি কেমনে বুঝবেন? আপনি দেখেন এমআর হয়, এখানে কি এমআর হয় জানেন নাকি? সাধারণত এমআরটা কখন হয়? ডিউরিং সিস্টোল নাকি সিস্টোলে হবে স্যার, সিস্টোলে। সিস্টোল, কিন্তু এখানে ডায়াস্টলিক এমআর হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে কি আপনার এটিও ভেন্ট্রিকুলও কি ঠিকমতো কোরিলেট করতেছে না তারা, বুঝছেন তো? হওয়ার জি, কথা ছিল আমার সিস্টোলে, কিন্তু এখানে ডায়াস্টলিক, তাহলে কি হচ্ছে? এটিও ভেন্ট্রিকুলার ডিসিনক্রনি আছে। তারপরে আসে এখানে ইন্টারভেন্ট্রিকুলার। এখন ইন্টারভেন্ট্রিকুলার ডিসিনক্রনি কেমনে বুঝবেন? যেমন আপনি দেখবেন এওরটিক বাল্ব যে ওপেন হয়, এওরটিক বাল্বের ওপেনিং টাইম আর হলো পালমোনারি বাল্বের ওপেনিং টাইমে খুব বেশি কি ডিফারেন্স থাকে? খুব বেশি না, সামান্য একটু ডিলে থাকে, তাই তো? এখন দেখেন এটা কিন্তু খুব সহজ। আপনি যদি ইসিজি গেট করেন কিউআরএস কমপ্লেক্স থেকে এটিএল ওপেনিং টাইম, কিউআরএস কমপ্লেক্স থেকে পালমোনারি বাল্বের ওপেনিং টাইম, দুইটা যদি আপনি দেখেন, তাহলে আপনি কি পাবেন? ইন্টারভেন্ট্রিকুলার ডিসিনক্রনি। তাহলে সহজ, এই তিনটা ডিসিনক্রনি আপনি পাবেন। যদি ডিসিনক্রনি থাকে, তাহলে আপনি সিআরটি লাগানোর সাথে সাথে রোগীর ইমপ্রুভমেন্ট হবে। সেই ক্ষেত্রে কেমনে ইমপ্রুভমেন্ট হবে? আমি এটিএল কন্ট্রাক্টাইল বেনিফিটটা আমি ভেন্ট্রিকেলে নিতে পারতেছি। আর ভেন্ট্রিকেলের আমার কি হচ্ছে যে ডিসিনক্রনি, সেটা যদি মিনিমাইজ করে, তাহলে ভেন্ট্রিকেলের কন্ট্রাক্টাইল বেনিফিট আমি নিতেছি। আর দুইটা ভেন্ট্রিকেলের ডিসিনক্রনির জন্য আমি যে বেনিফিট, এই বেনিফিট যদি তিনটা নিতে পারি, দেখা যায় ইনজেকশন ফ্র্যাকশন 10 থেকে 20% এমনি বেড়ে যায়। তাহলে মেকানিজমটা বুঝছেন তো? অনেক সময় কিন্তু আপনার পরীক্ষার সময় জিজ্ঞাসা করে যে আপনি সিআরটি যাকে তাকে লাগিয়ে দিবেন, কখন লাগাবেন, এই সময় কেমনে বুঝবেন যে সিআরটি লাগালে বেনিফিট হবে? সেটলে বেনিফিট হবে ইসিজি থেকে আমি দেখবো এলবিবি থাকবে, আর কি থাকবে? কিউআরএস কমপ্লেক্স ওয়াইড থাকবে। ইকোকার্ডিওগ্রাফি যদি করি, আমি এই জিনিস পাবো, ডায়াস্টলিক এমআর পাবো, আমি সেপ্টাল আর পোস্টেরিয়র ওয়ালের ভিতরে আমি কি পাবো? ডিসিনক্রনি পাবো, দ্যাট মিন্স প্যারাডক্সিয়াল মুভমেন্ট সেপ্টাম। আবার ইন্টারভেন্ট্রিকুলার, দুইটা ভেন্ট্রিকুলার মাঝে আমি কি পাবো? যে অ্যাওরটিক প্রি ইজেকশন টাইম আর হলো পালমোনারি প্রি ইজেকশন টাইম, এই টাইম দুইটার ভিতরে গ্যাপ অনেক বেশি হবে। এই গ্যাপ মিনিমাইজ আমি করতে পারবো কি দিয়ে? সিআরটি দিয়ে। তো শেষ সিআরটি দিলে এইগুলো ডিসিনক্রনিগুলি মিনিমাইজ হবে, ইজেকশন প্রেশার মেনে যাবে। দ্যাট মিন্স সিআরটি হচ্ছে কিসের ম্যানেজমেন্ট? দিস ইজ দ্য ম্যানেজমেন্ট ফর দ্য হার্ট ফেলিউর। মানে হার্ট ফেলিউর কি ইমপ্রুভ করার জন্য কিন্তু সিআরটি ইউজ করা হয়, বুঝতে পারছেন তো? আর সিআরটি ইউজ করা কি জন্য? হার্ট ফেলিউর অ্যাজ ওয়েল এজ আপনার সাডেন কার্ডিয়াক ডেথ প্রিভেন্ট করার জন্য। যেমন হার্ট, এই সমস্ত যে ডিজিজ গুলোর প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে সাডেন কার্ডিয়াক ডেথ হয়। কেন হয় সাডেন কার্ডিয়াক ডেথ? একটা হচ্ছে এরিথমিয়ার জন্য হয়, আর একটা হচ্ছে আপনার কার্ডিয়াক আউটপুট কমে যাওয়ার জন্য হয়, এই তো? মানে হার্ট ফেলিউর অ্যাডভান্স স্টেজ অথবা এরিথমিয়ার জন্য। এখন হার্ট ফেলিউর অ্যাডভান্স স্টেজ প্রিভেন্ট করার জন্য আমরা কি ইউজ করি? সিআরটি। আর হচ্ছে আপনার সাডেন কার্ডিয়াক ডেথ প্রিভেন্ট করার জন্য আমরা কি ইউজ করি? আইসিডি ইউজ করি। আজকে এই পর্যন্ত থাকুক না? জি স্যার। বলেন স্যার একটা কোশ্চেন ছিল স্যার, মানে আমরা তো স্যার সিআরটি টা স্যার অ্যাম্বুলেটরি ক্লাস 4 পর্যন্ত ইউজ করি স্যার, কিন্তু স্যার আইসিডি টা আইসিডি বোঝা যাচ্ছে না। এই জন্য মানে মেইনলি মানে কোশ্চেনটা কিন্তু শুনি নাই, আরেকবার একটু বলেন। স্যার, মানে সিআরটি স্যার ইন্ডিকেশনের মধ্যে স্যার নিউ ইয়র্ক হার্ট অ্যাসোসিয়েশন ক্লাস 2, ক্লাস 3 এন্ড অ্যাম্বুলেটরি ক্লাস 4 আছে স্যার। কিন্তু স্যার মানে সিআরটি ডি মানে ডিফিব্রিলেটর আইসিডি এর ক্ষেত্রে স্যার ক্লাস 4 টা অ্যাভয়েড করতে বলা হয় স্যার। অ্যাম্বুলেটরি ক্লাস মানে অ্যাম্বুলেটরি ক্লাস 4 যেটা সিআরটি ইন্ডিকেশন আছে স্যার, কিন্তু ক্লাস 4 টা স্যার আইসিডি এর ক্ষেত্রে স্যার কন্ট্রাইন্ডিকেটেড স্যার। এটা কেন স্যার? না, আইসিডি মানে তো হচ্ছে কি আপনার যদি ক্লাস 4 এর সিম্পটমে, তো আইসিডি তো খুব বেশি বেনিফিট হবে না। ক্লাস 4 এর সিম্পটমের ক্ষেত্রে বেনিফিট আসতে পারে কোনটা দিয়ে বেনিফিট হবে? সেটা হলো
আপনি যে অ্যাম্বুলেটরি ক্লাস 4 যদি হয়, সেটা সিআরটি দিয়ে বেনিফিট পাবেন। জি স্যার, মানে এখানে স্যার আইসিডিটা কেন avoid আইসিডি করা তো আপনার হার্ট ফেলিওরের কোনো চিকিৎসাই না। আমি তো আচ্ছা, প্রথমেই মানে- আপনাকে বলছি আইসিডি হার্ট ফেলিওর চিকিৎসা না, এটা তো সাডেন কার্ডিয়াক ডেথ প্রিভেন্ট করে। হার্ট ফেলিওর চিকিৎসার পার্ট হচ্ছে সিআরটি। কিন্তু CRT তাহলে মানে স্যার সিআরটি মানে কি, যেই ক্ষেত্রে আমরা যত বেশি ফেলিওর থাকবে তত সিআরটি যদি ক্রাইটেরিয়াতে ফিল আপ করে তার বেনিফিট পাবে পেশেন্ট। আর আইসিডি হচ্ছে কোন রোগী, আইসিডি মানে হচ্ছে আপনার সাডেন কার্ডিয়াক ডেথ প্রিভেন্ট করার জন্য, মেইনলি ভিটিবিএফ যাদের হয় সেই ক্ষেত্রে তো হচ্ছে আপনার ওটা হলো অ্যানোয়াইজ ফাংশনাল ক্লাস 1 উইথ ইজেকশন ফ্র্যাকশন যদি লেস দ্যান ইকুয়াল টু 30% ক্রনিক মেডিকেল থেরাপির ভিতরে যদি থাকে, জি আর স্যার, যার হচ্ছে অ্যাটলিস্ট 1 বছর পর্যন্ত যে বেঁচে থাকার ক্যাপাসিটি থাকে, অথবা অ্যানোয়াইজ ফাংশনাল ক্লাস 2-3 সিম্পটম কিন্তু তার সাথে 35 ইজেকশন ফ্র্যাকশন লেস দ্যান ইকুয়াল টু 35%, তাই তো? আর জি স্যার। এমআই 40 দিন পরে হইতে হবে। এরকম ক্রাইটেরিয়াতে যদি সেট আপ হয়, দেখা গেছে যে এই রোগীদের ক্ষেত্রে আপনার মৃত্যুর রিস্ক হচ্ছে ডিউ টু দা এরিথমিয়া, এবং তাদের ক্ষেত্রে বিটিবিএফ বেশি হয় এবং তারা বিটিবিএফ বেশি মারা যায়। তুমি তো ধরেন অনেক স্টাডি হয়ে এগুলো কনক্লুশনে পড়ছে যে এই সময় এবং এরকম কন্ডিশনের রোগীদের ক্ষেত্রে যদি সিআরটি লাগানো যায়, সেক্ষেত্রে সাডেন কার্ডিয়াক ডেথ, না আইসিটি লাগানো যায় তাহলে সাডেন কার্ডিয়াক ডেথ প্রিভেন্ট করে। ঠিক আছে? জি স্যার, জি স্যার। সিআরটি হলে যত বেশি ফেলিওর হবে, যেমন ক্লাস 2, ক্লাস 3, অ্যাম্বুলেটরি ক্লাস 4, এই ধরনের যদি রোগীগুলি হয়, যাদের ক্ষেত্রে মানে আপনার মেডিকেল ম্যানেজমেন্ট দেওয়ার পরেও সিমটম আছে, সাথে হলে কিউআরএস ডিউরেশন যদি 150 বা তার বেশি হয়, এলবিবি যদি থাকে, এই ক্ষেত্রে সবচেয়ে বেশি বেনিফিট পাবে। ইজেকশন ফ্র্যাকশন যদি লেস দ্যান ইকুয়াল টু 35 যদি হয়, সাইনাস রিদমে যদি থাকে রোগী, তাহলে অনেকগুলো ক্রাইটেরিয়া, কিন্তু এই ক্রাইটেরিয়া যদি মিট করে আপনার পেশেন্টকে দিতে পারেন তাহলে বেনিফিট বেশি পাবে। ঠিক আছে না? থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।